আমাদের যেটা গর্ব, কচুয়া বোয়ালমারি স্কুলের আমাদের ছাত্রী, তাকে আমরা অভ্যর্থনা কমিটি মানে আপনাদের সবাইকার যে আর্থিক দান, তার ভিতর থেকে তার সামনে অনেক খরচ আছে, পড়াশোনা আছে। কমরেড রিনা, কমরেড মমতা অভ্যর্থনা কমিটি কত 20,000 টাকা চেক দেওয়া হোক ওকে। হ্যাঁ ঠিক আছে, এখানে মমতা রিনা ছবিটা চেক করলে কোয়েল গোস্বামী এতক্ষণ নাম বলেনি, মাঝে ওর হাতে যাও, একটু এই সাইডটা একটু সামনের দিকে আসো, একটু সামনে আসো, একটু সামনে, একটু সামনে। কোয়েল গোস্বামীর মা বাবা, আত্মীয় স্বজন, কচুয়া বোয়ালমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ওই পাড়ার, ওই সমাজের, ওই মহল্লার, ওই এলাকার, তার পাশে যারা দাঁড়িয়েছে, সাহস জুগিয়েছে এই কঠিন পরিস্থিতিতে। কলেজে যে ভর্তি হবে, কলেজের পোর্টাল খোলেনি এখনো। পশ্চিমবঙ্গের একটা সরকার প্রসিদ্ধ কলেজে এবছর ভর্তি সব এখনো কি হবে কোনো কিছু ঠিক নেই। তার মধ্যে দাঁড়িয়েও এত কিছু শিক্ষার ক্ষেত্রে হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়েও সে যে একটা স্বপ্নকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছে, তার সাথে আমরা সবাই আছি তো। হ্যাঁ, তাহলেই হবে। অভ্যর্থনা কমিটির এতে উৎসাহিত হয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, তারাও কোয়েল গোস্বামীকে সম্বর্ধনা দিতে চায় এবং তার পাশে থাকতে চায়। কমরেড জাহানারা, কমরেড অঞ্জুদি এবং কমরেড মনিকা, স্বপ্নাদিকে সাবধানে ওইভাবে ধরবে 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 ধরবে। কোয়েল গোস্বামীর মা সামনে, বোন আছে, কোয়েল গোস্বামীর ছোট্ট বোন আছে সামনে, একদম সামনে, একদম সামনে। হ্যাঁ, তাহলে আরে তালি দিলে ভরসা পাবে। ধন্যবাদ, আপনারা এসছেন, সবাই মিলে আপনাদের পাশে থাকবে। এখন আহ্বান করব কমরেড জাহানারা খান, কমরেড জাহানারা খান আপনাদের সিইসি মিটিং উপলক্ষে এখানে যে সমস্ত এলাকা থেকে, বিশেষ করে মহিলারা, কাজী কামে মহিলারা, অফিস আদালত, বাগান বাহাল, কৃষি, সমস্ত মহল্লার যে হাজির হয়েছেন, সাথে বহু মানুষ ভিতরে জায়গা নেই, বুঝতে পারেননি, আপনি বলুন তাদের সামনে। শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সভাপতি শ্রীমতী উপস্থিত আছেন, আমাদের উপস্থিত আছেন আমাদের রাজ্য সম্পাদক কর্মীকারী, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গণ আন্দোলনের নেতা আমাদের শ্রদ্ধেয় সেলিমদা, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সুভাষিনী,
মঞ্চে আর উপস্থিত নেতৃত্ব, আজকের সভায় আগত আমার সমস্ত জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ যারা সকলের সমাবেশকে সফল করার জন্য এসেছেন, তাদের সকলকে আমার হৃদয়ের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাচ্ছিলাম। খুবই ভালো লাগছে। আজ 1 মাস আগে এখানে একটা মিটিং করে গেছিলাম, যে আমাদের সেন্ট্রাল কমিটি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তারা ওয়েস্ট বেঙ্গলে মিটিং করবে। প্রত্যেকবার আমরা অন্যান্য রাজ্যে যাই মিটিং করতে, এবং তাদের ইচ্ছা ছিল যখনই মিটিং করব তখন হচ্ছে আমরা উত্তরবঙ্গেই করব। সেই কথা মতো আমাদের এখানে নেতৃত্বের সঙ্গে কথা বলি, এবং তারা এই 1 মাসের মধ্যে এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা অর্থ সংগ্রহ করে সমস্ত মানুষের কাছে আমাদের সংগঠনের প্রচার রেখে, এবং আজকে 30 তারিখে তার প্রকাশ্য সমাবেশ এখানে একটা আহ্বান করে এই এত লোককে আমাদের সামনে আমরা উপস্থিত করতে পেরেছেন। তাদের সকলকে, যারা এই লাগাতার 1 মাস ধরে খেটেছেন, তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন দিচ্ছি। খুব কঠিন সময়ের মধ্যে আমাদের এই সময়টা চলছে, কারণ আপনারা জানেন 2011-তে পরিবর্তনের পরে বলেছিল বদলা নয় বদল চাই। সেই স্লোগানকে সামনে রেখে যারা এসেছিল, আমরা একের পর এক তাদের রূপ দেখতে পাচ্ছি। এসেই আপনারা দেখেছিলেন যে যারা জেলের মধ্যে বন্দী ছিলেন, থানাতে নিয়ে গেছিলেন লকআপে, সেই লকআপে বন্দী থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই শুরু হলো, তারপরে পার্ক স্ট্রিটের ঘটনা, সেই যে শুরু 11-তে 2025 লাগাতার এমন কোনো জেলা নেই যে সেই জেলাতে নারী নির্যাতন হচ্ছে না। সেই জেলাতে ছোট্ট শিশু থেকে 6 বছর থেকে 60 বছর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত জায়গাতে নারী নির্যাতনের যে ঘটনা একদম ইতিহাসে একদম অক্ষরে অক্ষরে লেখা থাকবে। এই সময়ের মধ্যে আমাদের নেতৃত্বরা আছে, আপনাদের কাছে বলবেন। এবং 2014 সালে পরিবর্তনের পরে আমাদের দেশে যে সরকার এসেছে, সেও বলেছিল খাওয়াঙ্গো না খানে দুঙ্গা, অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু সেই কথার প্রতিশ্রুতি কতটা রাখতে পেরেছে তা আপনারা সকলেই জানেন। ধর্মীয় বিভাজনের মধ্যে মানুষকে টুকরো টুকরো করে দিচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসকে মানতে চান না, ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না, ভারতবর্ষের সংবিধানের যে রচয়িতা তাকেও তিনি মানতে চান না। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন চলছি। অনেকেই বলে আপনারা তো কোথাও নেই বিধানসভায়, তাতেও আপনারা এত ঘুষ পান কোথায় লড়াই করতে? হ্যাঁ কমরেড, আমরা বিধানসভায় নেই, ঠিক কথা। আজ শূন্য হওয়ার জন্যই তো আজ এই দেশে রাজ্যের এই অবস্থা। আজ এই অবস্থা গোটা মানুষের বিভাজনের নীতি, মানুষের অর্থের যে কষ্ট, দিন আনা দিন খাওয়া মানুষের যে চাকরির সমস্যা, বেকারের সমস্যা, মহিলাদের সমস্যা, বিধানসভাতে তুলে ধরার মতো আর কোনো মানুষ নেই। দাদা আর দিদি উভয় কম্পিটিশনে একজন দেশ বিক্রি করছেন, একজন রাজ্য বিক্রি করছেন। আমরা আপনাদের কাছে বলতে চাই, এর বিরুদ্ধে সমস্ত মানুষকে আমাদের আরো আন্দোলন, আরো মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে আমাদের প্রচার করতে হবে। এটা তো আমাদের ভারতবর্ষ ছিল না। ভারতবর্ষ যেখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষের একসাথে মিলিতভাবে থাকার অধিকার আছে, কিন্তু আমরা কি দেখছি এখন? ধর্মের নামে মানুষকে বিভেদ করছেন। এই সরকার, বিজেপি সরকার আসার পর উত্তরপ্রদেশের নয়ডায় আপনাদের মনে আছে, আখলাককে, মোহাম্মদ আখলাককে ফ্রিজে গোমাংস রাখা আছে বলে এই অজুহাত দিয়ে তাকে পিটিয়ে মেরেছিল। পরে জানা গেছিল ফরেন্সিক তদন্ততে যে তার ফ্রিজে কোনো গোমাংস নেই। এই কদিন আগে আপনারা দেখলেন সেই উত্তরপ্রদেশে বজরং বাহিনীর দল যেখানে মাংস কেটে সরকারি লাইসেন্সে তারা যখন বাজারে নিয়ে আসছিল, তাদের 4 জনকে পিটিয়ে একদম মৃত্যুর মুখে পাঠিয়ে দিলেন। আজ ধর্মের নামে মানুষকে বিভেদ করে দেওয়ার সৃষ্টি করছে। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, আমাদের আরো বেশি বেশি করে মানুষের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। আমাদের দেশের সম্পদ, জাতীয় সম্পদ,
ব্যাংক, বিমা, রেল সমস্ত কিছু কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। আর আমাদের রাজ্যের যিনি আছেন তিনি আমাদের গ্রামের জমি যত আমাদের রাষ্ট্রীয় আমাদের যে সরকারি জমি সেগুলো তো শেষ করে দিচ্ছেন। আপনারা জানেন যে চা বাগানে আপনারা উত্তরবঙ্গের মানুষ বসবাস করে, চা বাগানই হচ্ছে মেন শিল্প। সেই চা বাগানের শিল্পকে কর্পোরেটদের চা বন্ধ চা বাগানকে না খুলে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। আর চা বাগানের শ্রমিকরা 100 দিনের কাজ পায় না, তাদের কি অবস্থা? তাদের কোনো আবাসন নেই, তাদের কোনো মেডিকেল সুবিধা দিচ্ছে না। অনেক কথা বলছে, সমান কাজে সমান মজুরির দাবি অনেক কথা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কোনো কিছু পূর্তি হচ্ছে না। আমাদের চাই সমস্ত মানুষের কাছে আমাদের যেতে হবে। আজ ধর্মের উন্মোদনায় মানুষকে নেশার মতো করে রাখছে, যে মানুষ ধর্মটাকে কেন্দ্র করে সারা দিন রাত ধর্ম নিয়েই করো। একজন অযোধ্যা রাম মন্দির তৈরি করছেন, তো একদিন পুরীতে জগন্নাথ ধামের মন্দির করছেন। ওখানে দেখলেন যখন রাম মন্দির স্থাপন হলো তখন মাছ মাংস ডিভিশন বন্ধ হয়ে গেল। যখন আমাদের পুরীতে জগন্নাথ ধামের মন্দির বানাচ্ছেন তখন সেখানে অঘোষিত ভাবে মাছ মাংস দিন সেখানে বিজনেসম্যানরা সমস্ত বন্ধ করে দিল। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, মানুষের বেকারের সমস্যা, ক্ষুধার সমস্যা, আজ পর্যন্ত 14 বছর হয়ে গেল রাজ্যে কোনো শিল্প নেই। সিঙ্গুরকে তাড়িয়েছে, আর কোনো শিল্প আর স্থাপন করতে পারেননি। অনেক ফিতে কাটেন, অনেক জিনিস উৎপাদন করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কারখানা উনি রাজ্যের উৎপাদন করতে পারেন না। বেকারের সমস্যার কোনো সমাধান হয় না। আমি আপনাদের কাছে তাই বলতে চাই, আমাদের অনেক নেতৃত্ব আছে, সবাই একটু একটু করে বলবে, আরো মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে মিশে এই দুর্নীতি উভয় সরকারের বিরুদ্ধে মানুষকে আরো সজাগ করে তুলতে হবে। এবং আমাদের সংগঠন আজকের এইসব প্রকাশ সমাবেশের পর আমাদের এখানে আমাদের সেন্ট্রাল কমিটি মিটিং শুরু হবে। আমাদের আরো লাইন ঠিক করা হবে যে মনুবাদের বিরুদ্ধে যেভাবে মানুষকে তাকিয়ে তুলছে তার বিরুদ্ধে হবে। আপনারা সকলেই শুনবেন। আমি আপনাদের সকলকে পুনরায় আমাদের এডওয়ার পক্ষ থেকে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এডওয়ার জিন্দাবাদ। কমরেড জাহানারা খানকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আহ্বান করছি আইডোয়া প্রেসিডেন্ট, সভানেত্রী, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পিকে শ্রীমতী বলবেন। কমরেড দীপশিতাকে অনুরোধ করছি ছোট করেই উনি বলবেন, ছোট করেই হিন্দি বাংলাতে সেটা ট্রান্সলেট করে দেবেন। আই রিকোয়েস্ট কমরেড পি শ্রীমতী টু কাম টু দ্য Dear brothers and sisters and dear comrades, I am very happy to attend this public meeting convened by our All India Democratic Women's Association of District Committee জলপাইগুড়ি। এখানে উপস্থিত সমস্ত মানুষদেরকে আমাদের পক্ষ থেকে, আইডোয়ার পক্ষ থেকে এবং জলপাইগুড়ি যে জেলা কমিটি তাদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। Our CEC meeting, Aidua CEC meeting is going to convene here today, tomorrow and the next day. All the CEC members are here, including secretariat members. We got an opportunity to address the public here. We are very happy for that, and I express my happy congratulations and greetings to the district committee of Aidua জলপাইগুড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা সমিতির নেতৃত্ববৃন্দ এখানে এসেছেন, তারা তাদের কথা বলবেন এবং তারা যে এই আমাদের সভায় কথা বলতে পারবেন এই পরিসর তৈরি করে দেওয়ার জন্য এখানকার জেলা কমিটিকে পুনরায় সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। There are so many prominent leaders are here to speak here. I am going to speak at 10 or 15 minutes because translation is also here. So I want to speak a few times. যেহেতু বহু মানুষ রয়েছেন যারা এখানে কথা বলবেন, তাই কংগ্রেস শ্রীমতী একদম 10-15 মিনিটের মধ্যেই তার বক্তব্য শেষ করে দেবেন। কথা বলতে India, we are very proud of our country. India became free
in 1947, 77 years past. But even now, after this August 15th, 77 years over. But even then, even now, we are facing poverty, we are facing jobless, we are facing homeless, we are facing discrimination, we are facing inequality, we are facing so many evils, especially women are facing inequality and most vulnerable discrimination. 1947 সালে স্বাধীন হওয়ার পরেও এখনো আমাদের দেশের মধ্যে ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, গরিব মানুষ তাদের সংখ্যা একটু কমেনি এবং সবচেয়ে বেশি অত্যাচারিত যারা হয়েছেন, সবচেয়ে বেশি যাদের বিরুদ্ধে আক্রমণ অন্যায় হয়েছে তারা হলো এই ভারতের মহিলারা। I know the people, especially the left, then the Communist Party of India Marxist workers and sympathizers have a tradition of fight, struggle. It's a very big, great tradition of struggle in West Bengal. I know, I am coming from Kerala. পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং বামপন্থীর একটা লম্বা লড়াইয়ের ইতিহাস রয়েছে। কেরালার আন্দোলনের পক্ষ থেকেও বাংলার সমস্ত সংগ্রামী মানুষজনকে কমরেড শ্রীমতী তার লাল সেলাম তার অভিনন্দন জানিয়েছেন। Now a lady is ruling what the administration capacity is under her Trinamool Congress leader Mamata Banerjee. But even then, women are fighting for their rights, their living condition, to better living condition. So many assaults, so many discrimination, so many abuse is happening in West Bengal, everywhere, even in Jalpaiguri. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমंत्री महिला हुआ सत्त्वेও पश्चिम बंगाल का मुख्यमंत्री महिला होने के बावजूद भी सबसे ज्यादा जो आक्रमण पश्चिम बंगाल के अंदर हुआ है वो महिलाओं के ऊपर ही हुआ। कुछ दिन पहले जलपाईगुड़ी के अंदर जिस तरीके से रेप और मर्डर की घटना सामने आई है, कॉमरेड श्रीमती उसके खिलाफ भी उनका जो प्रोटेस्ट है, उनका जो प्रतिवाद है वो दर्ज कराना चाहती है। Only in Kerala, you know, the left front, Communist Party of India Marxist leadership. You heard our Chief Minister, Comrade Pinarayi Vijayan, Politburo member of CPM, under his leadership in Kerala. There is no poverty. We are very proud to say there is no poverty in Kerala. কমরেড পিনারাই বিজয়ন কমিউনিস্ট পার্টির নেতা এবং এই মুহূর্তে কেরালার মুখ্যমন্ত্রী, তার আমলে বামপন্থীদের আমলে কেরালা ভারতবর্ষের প্রথম রাজ্য যে রাজ্যে কোনো গরিব মানুষ আর অবশিষ্ট নেই। আমরা এখান থেকে এই কথাই পুনর্বার আপনাদের কাছে 60 lakhs people are getting above 60 senior citizen. 62 lakhs people are getting monthly 1,600 rupees under the left government. 60 মানুষেরা কেরালায় প্রতি মাসে তারা 1,000 টাকা করে পান এবং এই ভোটার সংখ্যাটা প্রায় 62 লাখ 60 মানুষ কেরালায় 1,000 টাকা করে পাচ্ছেন বামপন্থী সরকার। Every children are going to school up to 12. Up to 12 education is free. 1,600. 1600 টাকা। Every children after 3 children are going to school up to 12. The education is free textbook, free uniform, free food. इसका कोई ट्रांसलेशन का जरूरत नहीं है। क्लास 3 साल के ऊपर जो बच्चे हैं वो सारे लोग स्कूल जाते हैं। जैसे पश्चिम बंगाल के अंदर था जब वामफ्रंट का सरकार था, उनका स्कूल फी है, उनका पढ़ाई फी है, उनका पढ़ने का जो किताब है वो भी फ्री ऑफ कॉस्ट केरला में मिलता है। All the people are their own houses. All the people are they're getting electricity. All the people are getting drinking water. But in other states, especially the ruling party in central BJP, the ruling party government, BJP rules government in states, in Congress rules in states, in West Bengal. Why not? The people are not getting in their houses. People are not getting jobs. People are not getting electricity. People are not getting drinking water. The people's children are not going to school. So many in
The children are not able to go to school and study. Why? After 77 years, how it is happening like this? কেরালা সরকার প্রত্যেক মানুষের জন্য বাসস্থান, পানীয় জল এবং বিদ্যুতের বন্দোবস্ত করেছে। কিন্তু আমরা যদি অন্য রাজ্যগুলো দেখি, স্পেশালি বিজেপি রান যে রাজ্যগুলো বিজেপি যেখানে শাসন করছে, সেটা মধ্যপ্রদেশ হতে পারে, বিহার হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, সেখানে এই ন্যূনতম জিনিসগুলো পাওয়াই যায় না, বরং একই সঙ্গে একের পর এক স্কুল, সরকারি স্কুল, সেগুলো বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাজার খানেক স্কুল মমতা ব্যানার্জির আমলে বন্ধ হয়েছে। তাহলে যদি একটি রাজ্যের সরকার প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষকে বিদ্যুৎ এবং ঘর দিতে পারে, তাহলে কেন বামপন্থী সরকার নয় এমন সরকারগুলো সেই ন্যূনতমগুলো সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারছেন না? এই প্রশ্ন কংগ্রেস মন্ত্রী করেছে। Now the question comes, if it happens in Kerala, all the welfare measures the government is doing, if it happens in Kerala, why not in Bengal? Why not in Rajasthan? Why not in Madhya Pradesh? Why not in Delhi? Why not in the state Congress and BJP rules government? কেরালাতে যদি সমস্ত ছেলেমেয়েরা শিক্ষার অধিকার পান, তাহলে কেন পশ্চিমবঙ্গের মমতা সরকার সেই একই জিনিস এখানে করে দেখাতে পারবে না? কেন দিল্লি, রাজস্থান সহ সমস্ত অন্যান্য বিজেপি শাসিত অঞ্চলগুলো সাধারণ গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত করবে? My dear sisters, you know, India comes fourth among the countries with the worst living condition, and India stands in the 107th position in the case of hunger index among 125 countries. সারা দেশের বিশ্ব ক্ষুধা সূচকে ভারত 107 নম্বরে আসে এবং সারা পৃথিবী জুড়ে সবচেয়ে খারাপ অবস্থা, জনমানবের থাকার অবস্থা সবচেয়ে খারাপ যে দেশে, তার মধ্যে থেকে 4 নম্বরে আসে। While we are fighting, we have become a nation where women and children face brutal attacks, discrimination, harassment, violence, rape, acid attacks, dowry killings, honor killings, forced prostitution of young girls, sex rackets. Why? We have to face all these evils. আমরা আজকে লড়াই করছি কারণ ভারতবর্ষের মহিলারা সবচেয়ে বেশি নিপীড়িত এবং শোষিত। সেটা পণ চাওয়ার কারণে মৃত্যু হতে পারে, সেটা অনার কিলিং হতে পারে, সেটা জোর করে বাচ্চা মেয়েদের বেঁচে দেওয়া হতে পারে। এই সমস্ত কিছুতে সারা ভারতের মহিলারা এবং মহিলাদের সঙ্গে সঙ্গে শিশুরা সবচেয়ে বেশি জর্জরিত। By constitution we have all the rights, but women are discriminated. 70% of our women are subject to domestic violence in the house, sexual harassment and other violence also. যদিও সংবিধানের সমান অধিকারের কথা লেখা আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের 70% মহিলারা এমন রয়েছেন যারা প্রতিদিন গার্হস্থ্য হিংসার শিকার হন, যাদের উপর ধর্ষণ সহ নানা ধরনের সমস্ত পিতৃতান্ত্রিক যে আক্রমণ, সেই আক্রমণের শিকার তারা হয়। You know, my dear sisters, in every hour, one woman or young girl is raped in our country. This is our democratic country. প্রতি 1 ঘন্টায় এই ভারতে কোথাও না কোথাও কোনো একজন মহিলা তিনি শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতিত হন। Dowry is prohibited in our country by law, but dowry deaths are increasing every day. যদিও পণ প্রথা লিগালি বা আইনগতভাবে আমার দেশে বন্ধ রয়েছে, তবুও আমার দেশে এই পণ প্রথার কারণে খুন হওয়া, মৃত্যু হওয়া মহিলাদের সংখ্যা বিগত বছরে কয়েকশো গুণ বেড়েছে। Sexual harassment takes place both at workplace and house. নারী নির্যাতন বা যৌন নির্যাতন শুধুমাত্র যারা বাইরে যে মহিলারা কাজ করতে যাচ্ছেন তাদের উপর নয়, বরং যে মহিলা ঘরে থাকেন, ঘরের কাজ করেন, তাদের উপরেও এই যৌন নির্যাতন কয়েক বছরে অনেক বেশি বেড়েছে। In many cases, even small children are raped and killed. But in many cases, the accused belong to high position, MLA, MP, ministers. They are protected by the BJP government and central government. Even in Bengal, the state government is protecting the accused. অনেক সময় শিশু নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখেছি, যদি ধর্ষণকারী তিনি কোনো উচ্চ পদস্থ কর্মী হন অথবা কোনো তিনি রাজনৈতিক দলের ছাতার তলায় থাকেন, তাহলে কেন্দ্রের বিজেপি সরকার হোক অথবা পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার, তারা সবাই অপরাধীদের মাথায় ছাতা ধরার কাজ করে। Do you remember Article Medical College, a PG doctor was raped and killed, brutally killed? Do you remember? How many 1 month, 2 months struggle by IDWA, other democratic association? How much struggle after that only the case registered by the police?
আরজি করের ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আইডুয়ার সহ বিভিন্ন সামাজিক দল, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এবং তাদের আন্দোলনের চাপেই যতটা এগোনোর কথা তদন্ত ততটুকু এগিয়েছে। যদি তারা আন্দোলন না করতেন তাহলে যতটুকু আন্দোলন হয়েছে, যতটুকু তদন্ত এগিয়েছে, ততটুকু হতো না। Do you remember about the Vinesh Phogat, the Olympian? Vinesh Phogat, our power minister in Delhi, they had a strike, a 2-month strike. She and her friends was sexually harassed by Brij Bhushan, a BJP MP. But the government was not ready to take a case, register a case against the BJP leader MP. দিল্লির কুস্তিগীরদের কথা আপনারা জানেন। বিনেশ ফোগাট সহ বাকি যে অলিম্পিকের পদক জয়ী যে সমস্ত কুস্তিগীররা, যাদের বিরুদ্ধে ব্রিজভূষণ বিজেপির এমপি, তিনি বিভিন্ন লম্বা সময় ধরে যৌন নির্যাতন করেছিলেন এবং তার বিচার ছিল 2 মাসের ওপরে তারা রাস্তায় বসেছিলেন, কিন্তু কোথাও কোনো ন্যায়। So many examples I can tell you, but time is limit. So many all over India, even in Kerala, there are so many rape cases, sexual, but the thing is, any sexual harassment and rape case is there in Kerala, within 24 hours, the culprit will taken by the police and the court catch him and put in police station or jail. সারা দেশ জুড়ে যৌন নির্যাতন হয়, কেরালা তাতে কোনো ব্যতিক্রম নয়। কিন্তু ব্যতিক্রম এটাই, যেখানে অন্য কোনো রাজ্যে ধর্ষণ বা যৌন নির্যাতন হলে রাজ্যের সরকার তাকে বাঁচানোর চেষ্টা করে, কেরালার বামপন্থী সরকার যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনায় 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে, তাকে সাজা দেয়। এটাই ওদের সাথে বামপন্থীদের পার্থক্য। But nowhere in India we are not seeing like this. It is happening. It is happening. It is ordinary thing. What is to surprise? The women are raped. It is common. No rulers, no government is not taking notice like this serious. বিভিন্ন জায়গায় আমরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তো শুনি, কিন্তু সেই একটা সরকারও ধর্ষণ বা যৌন নির্যাতনের ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নিতে পারে না। Even though so many obstacles are here in Bengal, our Aidua, all other democratic movement is fighting against the injustice and discrimination. We are very proud of our Aidua people and all other leaders, all other democratic movement in West Bengal. পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলা সমিতির কর্মীরা এবং সাধারণ মানুষ যারা মহিলাদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য লড়ছে, কংগ্রেস শ্রীমতী জানাচ্ছেন কেরালা সহ সারা ভারতের মানুষ তাদের প্রতি গর্ব অনুভব করেন এবং তার সংগ্রামী অভিনন্দন আপনাদের জানাতে চান। I'm not going to speak about the economic policy or any all other points will speak by our leaders, but only question I have to ask you, especially to my sisters, are you ready to fight against all kinds of evils? Are you ready to fight all kinds of evils? Are you ready to fight against the discrimination of women? Are you ready to fight against the inequality of women? শুধু একটাই প্রশ্ন আমি করতে চান এবং আমি আশা করবো আপনারাও জোরে হাত তুলে জবাব দেবেন। আপনারা প্রত্যেকে কি নারীদের বিরুদ্ধে হওয়া এই প্রতিদিনের অত্যাচারের বিরুদ্ধে লড়তে প্রস্তুত? প্রতিদিন মহিলাদের করা হয়। We should fight. We are fighter. We will get up. We have to get our right. By constitution, we have rights just like men. Women and men not discriminated. They are equal by constitution. But the society is not allowing women to go outside, to speak, to sit. What is this? What like country is in our India? So okay, we are proud of our country, but at the same time we are very shameless because women are the second citizen. Considering so many are considering women as second citizen. It is not justice. সংবিধান আমাদের প্রত্যেককে সমান অধিকার দিয়েছে, তবুও কেন্দ্রের সরকার এবং সামাজিকভাবে অনেক সময় মহিলাদের দ্বিতীয় স্তরের নাগরিক হিসেবে দেখা হয়। আমরা চাইবো, আমরা অবশ্যই ভারত সম্পর্কে ভীষণ গর্বিত, ভারত আমাদের দেশ, কিন্তু এই দেশকে ভালো করার দায়িত্ব আমাদের, তাই আমাদের লড়াই চলবে, আইডুয়া লড়াই চলবে। So we have to fight against discrimination.
We have to fight against injustice. We have to fight against inequality. Are you ready? Are you ready? Yes. I know the women in Bengal is a fighter, very brave fighter. I know. So I am not speaking too much in this public meeting because our beloved leader Subhashini Ali is here, and our dear comrade, our CPIM Bengal State Secretary and PB member. We were in Lok Sabha 5 years together. Next to next, we were sitting 5 years. First Modi's government, we fought anything. We came in the floor, near the speaker. We fought every day. Because BJP's intention we know very well. So we have to fight to save our constitution. We have to fight our secularism. We have to fight our democracy. So be ready to save our country. That's all, my dear. I am concluding my speech. কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড শ্রীমতী দুজনে একসাথে এমপি ছিলেন যখন বিজেপি প্রথমবার সরকার আসে, এবং উনি বলছিলেন কিভাবে দেশের ধর্মনিরপেক্ষতাকে এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য তারা লড়াই করেছেন। আগামী দিনেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। আপনারা সবাই, আমরা সবাই একসাথে সেই লড়াইয়ে শরীক হব, এই বার্তা দিয়ে উনি কথা শেষ করছেন। Yes, we congratulate P.K. Srimati, the President Aidua. এখন আপনাদের সামনে কমরেড সুভাষিনী আলী, কমরেড দেবলীনা হেমব্রম বলার আগে রাজ্য যেটা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কমরেড কনিনিকা ঘোষ, এটা জানেন কীভাবে বলে, সেইভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে সম্বোধন করবে। শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং প্রাক্তন সংসদ কমরেড মোহাম্মদ সেলিম, আছেন আমাদের মহিলা আন্দোলনের দেশের অন্যতম শীর্ষ নেতৃত্ব আমাদের আইডুয়ার প্রেসিডেন্ট কমরেড P.K. শ্রীমতী, আছেন আমাদের সবার নেতৃত্ব कॉमरेड सुभाषिनी आली एवं भारत के कोने कोने से जो महिला लीडर हम लोग का पश्चिम बंगाल में ये जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में सीईसी मीटिंग के लिए आई है, मैं उन सभी लोगों को मेरा वेस्ट बंगाल में स्वागत करती हूँ। আপনারা জানেন আমরা বলছি বারবার এই কথা বলছি যে আমাদের দেশ এবং রাজ্য বিজেপি আরএসএস এর রাজেশ যারা চালাচ্ছে, আমাদের দেশটাকে যারা চালাচ্ছে, আর আমাদের রাজ্য তৃণমূলের সরকার যারা চালাচ্ছে, এই দেশ রাজ্য আমাদের, এই দেশের জল হাওয়া মেখে আমরা বড় হয়েছি, এই রাজ্যের জল হাওয়া মেখে আমরা বড় হয়েছি, আমরা এই ভাষায় মাকে মা বলে ডাকতে শিখেছি। আর ওরা যদি মনে করেন, বিজেপি আরএসএস যদি মনে করে গতকাল আলিপুরদুয়ারে সভা করে কি অন্য জায়গায় তৃণমূলের রাজত্বকে ব্যবহার করে বিজেপি আরএসএস এর সামনে কিছু প্রভাব বিস্তার করতে পারবে, তবে জেনে রাখুন এ দেশ এ রাজ্য আমার রবীন্দ্রনাথের, এ রাজ্য দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই দেশ রাজ্য। এই রাজ্য দেশ মানে ওদের কাছে কি, দেশপ্রেমিকতা মানে কি, অপারেশন সিঁদুর, যে সৈন্য বাহিনী তাদেরকে কাজে লাগিয়ে, তাদের সার্থকতা, তাদের সাফল্যকে কাজে লাগিয়ে যেন নরেন্দ্র মোদী করেছেন, এইভাবে বলে যাচ্ছেন আরে মনুবাদী নেতা, মনুবাদী সরকার, মেয়েদেরকে আর দলিতদেরকে তোমার মনুবাদ পায়ের তলায় রাখে, তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী আর মহিলা তাদেরকে বলে কুকুর, যজ্ঞের উচ্ছিষ্ট কুকুর, শিয়াল, আর মেয়েদের আর দলিতদের দেয়া যায়। এই হচ্ছে মনুবাদ।
আর এই মনুবাদী নেতা বিজেপি আরএসএস মুখে বলছো মেয়েদের বেটি বাঁচাও বেটি পড়াও, আরে আসলে তো বেটি পড়াওয়ের ব্যবস্থা করছো, বলছো এই কথা। আর অন্যদিকে ওই সন্ত্রাসবাদের প্রশ্নকে নিয়ে যার জাত নেই, যার ধর্ম নেই, যার বর্ণ নেই, তাকে কেন্দ্র করে মানুষে মানুষে জাতে ধর্মে ভাগ করে দিতে চাইছো। হিমাংশী নারওয়াল যখন তার স্বামীর মৃতদেহ আগলে বসেছিল, কেউ নেই, কোন নেই কেউ ভারতের যার চোখের জলে চোখটা ভিজে ওঠেনি। আরে যেদিন সে বলল না সব মুসলিমকে আমি দায়ী করতে পারি না, যেদিন সে বলল সব কাশ্মীরিদের আমি দায়ী করতে পারি না, অমনি বিজেপি আরএসএস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা শুরু হলো, তার চরিত্র নিয়ে বলা শুরু হলো। ওরা মেয়েদের, ওরা দেশের কথা বলে নাকি আসলে মেয়েদের কথা বলে, নাকি আসলে মেয়েদের চরিত্র, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে চায় এই বিজেপি আরএসএস। এই মনোভাব আমরা नहीं सहेंगे, এই মনোবাদকে আমরা সহ্য করব না, এই মনোবাদী নেতাদের আমরা সহ্য করব না। এই মনোবাদের বিরুদ্ধে এই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গোটা রাজ্য জুড়ে, আমাদের গোটা দেশ জুড়ে লড়ছে, সে কথা আপনারা শুনেছেন, সুভাষিনী আলীর থেকে শুনবেন। আর আমাদের রাজ্য মাননীয় বাংলার নিজের মেয়ের রাজ্য, আমাদের বাংলার নিজের মেয়ের রাজ্য, নিজের মেয়ের রাজ্য। আর বাংলার নিজের মেয়েরা নির্যাতিতা হয়ে, ধর্ষিতা হয়ে একের পর এক শুধুমাত্র একটা মৃতদেহের সংখ্যা হয়ে যাচ্ছেন, শুধুমাত্র একটা মরদেহ হয়ে যাচ্ছেন, শুধুমাত্র একটা বডি হয়ে যাচ্ছেন। কে তার জবাব দেবেন মাননীয়া? আপনি এত বড় কথা বলেন লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এই সমাবেশে আমি জানি এখনো অসংখ্য মহিলা আছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি। উনি কারুর, উনি উনার নিজের ঘরের পৈতৃক সম্পত্তি আমাদের দেন না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে চা খাই, জ্বালাই, যে উনুন জ্বালাই, দেশলাইয়ের কাঠি দিয়ে এই প্রত্যেকটি জিনিসের ওপর যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা সরকারের টাকা। আর সেই সরকারের টাকা মানে আপনার টাকা, আপনার টাকা, আপনার টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। পারেন না, লজ্জা করে না আপনার মাননীয়? আপনি বলছেন, আপনি বলেন কি? আপনি বলছেন কন্যাশ্রী দিচ্ছি, পড়াশোনা শিখছে মেয়েরা। সাক্ষরতার পক্ষ থেকে একটা গ্রামে গ্রামে কয়েকটা গ্রামের সমীক্ষা করেছিল, সেখানে বলছে বারবার যে এখনো অসংখ্য মেয়ে আছেন, অসংখ্য মেয়ে বীরভূমের সাঁইথিয়া, উত্তর 24 পরগনার স্বরূপনগর, দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একের পর এক জায়গা অনেক অসংখ্য মেয়ে আছেন যারা আজও পর্যন্ত 2024-এর পর থেকে ক্রমাগত ড্রপ আউট বাড়ছে, মাধ্যমিকে মেয়ের সংখ্যা কমছে। অথচ বামপন্থী ফ্রন্টের আমলে মাধ্যমিকে মেয়েরা একটা রেকর্ড সংখ্যক স্থান অধিকার করেছিল, আর আজ তা কমছে। কে জবাব দেবেন তার? কন্যাশ্রী দিচ্ছেন আর বাল্য বিবাহ, নারী পাচার আমার রাজ্যে বেড়ে যাচ্ছে। আমাদের রাজ্যে দেখেছেন আর্যিকর আন্দোলনে একটা স্বাস্থ্য গোটা প্রতিষ্ঠান, গোটা প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য আজকে আমাদের পিজিটির পাঠরতা, ওই তাকে, ওই মেয়েকে, তাকে প্রাণ দিতে হলো, ধর্ষিতা হয়েছে এবং প্রাণ দিয়েছেন। গোটা রাজ্য জুড়ে এই দোয়া সহ হাজার হাজার অসংখ্য মহিলা পথে নেমেছিলেন। জলপাইগুড়ির অসংখ্য মহিলা পুরুষ সকলে পথে নেমেছিলেন। উই ওয়ান্ট জাস্টিস বলেছি, আর এখন বলছি ফাইট ফর জাস্টিস। জাস্টিসের জন্য লড়াই চলবে যতদিন পর্যন্ত না লড়াই পাচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি, ততদিন আমাদেরকেও লড়াই থেকে সরাতে পারবে না। আমরা কুর্নিশ জানাই সাধারণ মানুষকে, আর বলতে চাই এই কথা। হ্যাঁ, আমরা এগোবো সামনে,
প্রতিদিন আধার কাটিয়ে অন্ধকার কাটিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমরা এখানে সমবেত। আমরা সিদ্ধান্ত নেব গোটা ভারত জুড়ে, আমাদের রাজ্য জুড়ে লড়াই আন্দোলন গড়ে তোলার, যাতে এই বেঈমান যারা দেশের সম্পদ বেচে দিয়ে বেঈমানি করছে, যারা আমার ট্রাম্প কোম্পানির জমি, আমার আদিবাসীর জমি দেউচা পাচামিতে জল জঙ্গল জমির অধিকার বেচে দিয়ে রাজনীতি করছে, সেই বেঈমানদের হটাতে পারি। আর তাই বলতে চাই, তাক্ত বদল দো, তাজ বদল দো, বেঈমানোं की राज बदल दो, तख्त बदल दो, ताज बदल दो, बेईमानों की राज बदल दो। এই কথা বলে এই লড়াইকে সামনে এগোবো, এই কথা বলে এই আপনাদের সামনে এই আত্মবিশ্বাস রেখে সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইডোয়া জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ कमरेड कॉलोनिका घोष। हम सब बहुत खुश हैं, बहुत गर्वित भी है कि हमारे बीच में हमने जो जुझारू एक नेत्री कमरेड सुभाषिनी आली को हमने पाए, तो उनको बुला रहे हैं आप सबके सामने, আপনাদের সামনে কমরেড সুভাষিনী আলী এখন বক্তব্য রাখবেন। हमारे इस मंच पर उपस्थित हमारे छोटे भाई और पश्चिम बंगाल के सबसे बढ़िया नेता, सबसे बड़े नेता कॉमरेड मोहम्मद सलीम, और हमारे इस मंच पर उपस्थित हमारे एडवा की अध्यक्षा जो केरला से आई हैं, आपने उनकी बातों को सुना। हमारी प्रेसिडेंट हैं कॉमरेड श्रीमती जी, हमारी देवलीना जी हैं, हमारी जहानारा बहन हैं, और भी हमारे तमाम नेता पुण्यवती हैं यहाँ पर उपस्थित हैं। और आज हम लोगों को बहुत दिन के बाद एक बार फिर से ये पूरी उम्मीद हमारे अंदर फिर से जन्म ली है कि पश्चिम बंगाल में भी अब जमाना पलटने वाला है, जमाना बदलने वाला है, और जनता आगे बढ़ेगी और अपनी नई सरकार जरूर पश्चिम बंगाल के अंदर भी बनाएगी, और महिलाओं का अधिकार एक बार फिर पश्चिम बंगाल के अंदर सुनिश्चित होगा। आप लोग सब जानते हैं कि मैं उत्तर प्रदेश में रहती हूँ। अभी आपने सुना कानपुर की बेटी, तो आज हमारे कानपुर में मोदी जी पहुंचे हैं। मोदी जी बहुत घूमते हैं, आज कानपुर गए हैं, कल यहाँ आपके बगल में अलीपुरदार आए थे क्योंकि बंगाल में भी चुनाव होने वाला है। पहलगाम में 26 लोग हमारे मार डाले गए, और उसके दूसरे दिन मोदी जी बिहार चले गए क्योंकि वहां भी चुनाव होने वाला है, वहां भी मीटिंग उनको करनी थी। वो सऊदी अरेबिया भी जाते हैं, ट्रंप जीत कर आता है, ट्रंप के साथ भागे भागे जाते हैं, उनको बुलाए या न बुलाए, लेकिन मोदी जी जरूर जाते हैं। दुनिया में घूमते हैं लेकिन मणिपुर नहीं जाते। मणिपुर हमारे देश का हिस्सा है, लेकिन मणिपुर जाने के लिए हमारे प्रधानमंत्री के पास समय नहीं है। आपको मालूम है 2 साल पहले मणिपुर के अंदर क्या हुआ था? यही बीजेपी की सरकार थी। हमारी बहनों को नंगा करके उनका जुलूस निकाला गया था, उनके साथ बलात्कार किया गया था। और मैं आपको बताना चाहती हूँ कि आज 2 साल के बाद भी एक भी बलात्कारी पकड़ा नहीं गया है। आज भी उन महिलाओं को सरकार की तरफ से कोई भी मदद नहीं मिली है। आज भी मणिपुर की जनता को बुरी तरह से आपस में लड़ा करके बांट करके रखा गया है, और हजारों लोग अपने बच्चों को लेकर के 2 साल के बाद अपने ही देश के अंदर शरणार्थी कैंप के अंदर पड़े हुए हैं। उनके बच्चों की पढ़ाई, उनके बच्चों का भविष्य पूरी तरह से बर्बाद हो गया है। यह है बीजेपी की सरकार, यह है इसका काम करने का तरीका। आज हम लोग आपके बीच में आए हैं, हम दिल्ली से आए हैं। क्या हुआ दिल्ली में? दिल्ली की जनता को वोट लेने के लिए कहा गया महिलाओं से, यहाँ हमारी दिल्ली की साथी बैठी उनसे पूछ लेना, क्या कहा गया? हमको वोट दोगे? 2-2 हजार रुपए आएगा तुम्हारे खाते में,
बैंक के अकाउंट में, बस इधर वोट डाला और उधर 2000 रुपया आ गया। तो आज की महिलाओं ने कहा ये तो बहुत बढ़िया है, बहुत बढ़िया है, सबने नहीं, लेकिन लोगों ने उनको वोट दिया। और वोट के बाद क्या मिला उनको? एक तरफ तो उनको मिला ठेंगा। ठेंगा का मतलब खाते में कुछ नहीं आया, और दूसरी तरफ उनको मिला बुलडोजर। झोपड़ी तोड़ी जा रही है, पानी बरस रहा है, आंधी आ रही है, लेकिन गरीबों की बस्ती के ऊपर बुलडोजर चल रहा है। आजकल भारतीय जनता पार्टी ने एक नया तरीका निकाला है गरीबों की जिंदगी को उजाड़ने का, और वो है उनके ऊपर बुलडोजर चलाना। कुछ पूछना नहीं, कोई नोटिस देना नहीं, सरकार की बात को नहीं मानना, कोर्ट की बात को नहीं मानना। गरीब रहता है तो उसकी झोपड़ी को तोड़ दो, उसके घर को उजाड़ दो और उसके ऊपर बुलडोजर चला दो। मैं आपके बीच में आई हूँ, मैं उत्तर प्रदेश के रहने वाली हूँ। उत्तर प्रदेश में योगी जी की सरकार है, और आपको बताया जा रहा है चिंता मत करो, अरे मोदी चला जाएगा, अमित शाह चला जाएगा तो योगी आने वाला है, फिर योगी राज आएगा। क्या है योगी राज? उत्तर प्रदेश की जनता से आप पूछिए। आज योगी राज के अंदर एक तरफ जो मुस्लिम हैं, जो इस्लाम धर्म को मानने वाले लोग हैं, उनको बराबर का नागरिक नहीं माना जा रहा है, उनको बराबर का शहरी नहीं माना जा रहा है, उनकी मस्जिदों पर, उनके मदारिस पर हमला हो रहा है। लेकिन इसके साथ साथ मैं ये भी आपको बताना चाहती हूँ कि मुसलमानों से भी ज्यादा हमला उत्तर प्रदेश के अंदर दलितों के ऊपर हो रहा है। जो दलित जाति के लोग हैं, जो हमारे देश के सबसे ज्यादा गरीब, सबसे ज्यादा कमजोर लोग हैं, आज सबसे ज्यादा अत्याचार उनके ऊपर इस भारतीय जनता पार्टी के राज में हो रहा है। और क्यों हो रहा है? क्योंकि ये मनुवादी पार्टी है, ये देश के संविधान को नहीं मानती, ये बराबरी को नहीं मानती, ये समानता को नहीं मानती। मैं आपको बताना चाहती हूँ, जिस समय हमारे देश में डॉक्टर अंबेडकर ने भारत का संविधान बनाया था, भारत का संविधान पास किया था, आप लोगों ने उनका नाम सुना है ना? डॉक्टर अंबेडकर का नाम हाथ उठा के बताइए, नाम सुना है कि नहीं? उन्होंने कानून बनाया, सब बराबर होंगे, आदमी और औरत, हर धर्म के, हर जात के लोग बराबर होंगे। उस समय ये आरएसएस के लोग जो हाफ पैंट पहन करके परेड लगाते हैं, हाथ में डंडा लेके घूमते हैं, तुमको और हमको डंडा दिखाते हैं, ये आरएसएस के लोगों ने उस समय डॉक्टर अंबेडकर का पुतला और जवाहरलाल नेहरू का पुतला दिल्ली के अंदर जलाया, उसको चप्पल से मारा और कहा कि एक अछूत जात के आदमी से हम कानून सीखेंगे, हम ये संविधान नहीं मानते, हम ये संविधान नहीं मानते, हम तो मनु का संविधान मानते हैं, हम तो मनु की मनुस्मृति मानते हैं। क्या है मनुस्मृति? महिलाओं का कोई अधिकार नहीं, दलितों का कोई अधिकार नहीं, जिस जाति में तुम पैदा हुए हो उसी जाति में तुम मरोगे, और जिस जाति का जो पेशा है, जिस जाति को जो काम करना है, वही काम तुम जिंदगी भर करोगे। अगर गटर साफ करना, अगर सीवर साफ करना, अगर गंदा उठाना तुम्हारी जात का काम है, तो जिंदगी भर तुम यही काम करोगे, दूसरा कोई काम तुमको करने नहीं देंगे। यह है मनुस्मृति, जिसको आज भारतीय जनता पार्टी हमारे देश का कानून बनाना चाहती है। और इसीलिए बहुत बड़ी बड़ी बातें वो कर रहे हैं, बहुत बड़े बड़े भाषण दे रहे हैं, लेकिन महिलाओं के साथ और खास तौर से दलित महिलाओं के साथ आज हमारे देश में क्या हो रहा है, ये सोचने की बात है। हाँ, ये बात सही है, औरतों के साथ अपमान हर जगह होता है, हिंसा भी होता है, लेकिन सरकार का क्या काम है? सरकार का काम है जो अपराध करे, जो बलात्कार करे, जो हिंसा करे, उसको उठा करके जेल में बंद करना चाहिए। लेकिन भारतीय जनता पार्टी हो या हीरा हमरे बंगाल की दीदी जी हो, इनका भैया पता नहीं क्यों बलात्कारी बहुत अच्छे लगते हैं। आरजी कार अस्पताल में जो बलात्कार के बाद हत्या हुई, बलात्कार के बाद हत्या हुई,
आज भी जिस डॉक्टर के ऊपर सबकी निगाह है, आज भी दीदी जी ने उस डॉक्टर को जेल में बंद नहीं किया है। एक छोटे मोटे वो आधा पुलिस वाला, पूरा पुलिस वाला नहीं, वो आधा पुलिस वाला बनाया है, आधा पुलिस वाले को उठा करके बंद कर दिया, वो भी किसी गरीब के घर का होगा। लेकिन डॉक्टर साहब घूम रहे हैं, जो मंत्री जी हैं वो भी घूम रहे हैं, जो बड़े बड़े अधिकारी लोग हैं वो भी घूम रहे हैं। इतना धरना दिया, इतना डंडा खाया, इतना जुलूस निकाला, एक एक महीना, दो दो महीना आप लोग सब लड़े, लेकिन आज भी दीदी जी की छत्र छाया बलात्कार के ऊपर है, बलात्कारी के ऊपर है। और यही काम हमारे मोदी जी भी करते हैं। जहां देखो, अगर बिल्किस बानो के साथ और उसके परिवार के साथ सामूहिक बलात्कार होता है, उसके परिवार के 14 लोग मारे जाते हैं। बिल्किस बानो के साथ बलात्कार उसकी माँ और उसकी ननद के साथ, भाभी के साथ होता है। उसकी माँ और उसकी भाभी के साथ बलात्कार उनके परिवार के लोगों के साथ होता है। उसका 4 साल का बच्चा मार डाला जाता है, उसकी भाभी का 1 दिन का बच्चा मार डाला जाता है। इस तरह के बलात्कारी और हत्यारों को नरेंद्र मोदी की सरकार जेल से छोड़ती है और कहती है ये तो सनातनी ब्राह्मण हैं, ये तो कोई भी अपराध नहीं कर सकते, और उनको हार माला पहना करके उनका स्वागत किया जाता है। मैं कहना चाहती हूँ, उनको वापस जेल भेजने की लड़ाई कौन लड़ता है? कोई दूसरी पार्टी नहीं लड़ती, न तृणमूल लड़ती है, न कांग्रेस पार्टी लड़ती है। केवल और केवल मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के हम लोग कोर्ट में जाकर के, सुप्रीम कोर्ट में जाकर के उन लोगों को वापस जेल में भेजने का काम करते हैं, लेकिन 2 साल लग जाते हैं। क्यों? क्योंकि बलात्कारी और अपराधी मोदी जी और उनकी पार्टी को बहुत अच्छे लगते हैं। एक राम रहीम है, हरियाणा के अंदर 2 महिलाओं के साथ बलात्कार किया, 2 महिलाओं को मार डाला, उनको सजा भी हो गई। लेकिन जब भी हरियाणा में चुनाव होता है, हरियाणा की भाजपा की सरकार उनको जेल से छोड़ देती है और कहती है जाओ महाराज, जा करके हमारा प्रचार करो, हमको वोट दिलवाओ। उन्नाव के अंदर उनका एक विधायक है सिंगर नाम का, 15 साल की लड़की के साथ बलात्कार करता है, उसके बाप को मार डालता है, उसकी 2 चाचियों को भी मार डालता है, और उसको बचाने का काम ये योगी जी करते हैं, जो कल आपके प्रधानमंत्री बनने का सपना देख रहे हैं। इसलिए हम आपसे कहना चाहते हैं, बहुत मेहनत कर रहे हैं नरेंद्र मोदी बंगाल के अंदर घुसने की, बहुत काम कर रहे हैं बंगाल की जनता को आपस में लड़ा करके, धर्म के नाम पर लड़ा करके बंगाल की जनता का वोट छीनने और उनसे लूटने का काम वो कर रहे हैं। और हमारी दीदी जी कहती हैं मैं बचाऊंगी, मैं बचाऊंगी, मैं लड़ूंगी, मैं देखूंगी, कल आ जाओ, आज आ जाओ, अभी आ जाओ, मैं तुमको देखूंगी। अरे कैसे देखोगी दीदी जी? जनता के लिए भी तो कुछ करो। 10,000 सरकारी स्कूल दीदी जी की सरकार ने बंद कर दिया। गरीब बच्चे जहां पढ़ते थे, आदिवासी बच्चे, दलित बच्चे जहां पढ़ते थे, 10,000 स्कूल तृणमूल की सरकार ने बंद कर दिया है बंगाल के अंदर। ये प्राथमिक स्कूल है, 1 से 5 तक की पढ़ाई होती है। जो इसके बाद के स्कूल हैं उनमें से 2,000 बंद कर दिए हैं। बच्चों को पढ़ने की जरूरत क्या है? जब नौकरी नहीं है, जब सरकार के पास नौकरी नहीं है, तो फिर बच्चों को पढ़ाने से भी क्या काम? और फिर बच्चों को पढ़ाएगा कौन? आप तो घूस लेकर के टीचर की भर्ती कर रही है, पैसा लेकर के। क्यों हम गलत कह रहे हैं, सही कह रहे हैं? बताइए आप लोग। घूस लेकर के भर्ती किया टीचरों को, और जिसने नहीं भी घूस दिया आज उसको भी लात मार करके नौकरी से बाहर कर दिया है। जब टीचर नहीं है, जब नौकरी नहीं है, तो स्कूल को बंदी करना पड़ेगा, क्योंकि छोटे बच्चे, गरीब बच्चे पढ़ के भी कहां जाएंगे। तो मैं कहना चाहती हूँ, भाजपा से लड़ने का ये तरीका नहीं है। एक तरफ भाजपा बांटती है, कहती है हमको दो, उनसे डर है तुमको, और दूसरी तरफ दीदी जी कहती हैं हमको वोट दो, इनसे डर है तुमको। अरे डर तो आप दोनों से है।
आप दोनों ही हमारी जान ले रहे हैं। भाजपा तो आकर के गरीबों की वो दुर्दशा करेगी जो लोगों ने कभी सोचा भी नहीं था। लेकिन दीदी से इस तरह पूछना पड़ेगा, बंगाल के अंदर भाजपा के लिए दरवाजा खोलने का काम किसने किया? हमारी सरकार थी, ठीक है, हमने गलती की, आप लोगों ने हमको सजा भी दे दी, लेकिन हमने ये गलती नहीं की कि भाजपा के लिए हमने दरवाजा खोला कि आओ और अपना शाखा लगाओ बंगाल के अंदर। हमारी जब बाएं बाजू की सरकार थी तो 80 शाखा थी पूरे बंगाल में। आज 4400 शाखा है, 4400 शाखा। और भाजपा कहती है हम हर पंचायत में शाखा लगाएंगे, हर पंचायत में घुस करके लोगों को एक दूसरे का दुश्मन बनाएंगे, आपस में लड़ाएंगे और उनको लड़ा करके वोट लूट करके हम अपना उल्लू सीधा करेंगे। हर जगह विभाजन, हर जगह लोगों के बीच में नफरत पैदा करना, हर जगह लोगों को आपस में लड़ाना और फिर कहना देखो हम कितने बहादुर हैं, हमने तो वहां हवाई जहाज भेज दिया, हमने तो पाकिस्तान के ऊपर बम फेंक दिया, हमने तो ये कर दिया, हमने तो वो कर दिया। अरे मोदी जी आपने सब कुछ कर दिया, लेकिन ट्रंप के पैरों में आप क्यों गिर पड़े? इसका भी जवाब हमको दे दीजिए। ट्रंप के पैरों में आप क्यों गिर पड़े? वो जब बना राष्ट्रपति उसने आपको बुलाया भी नहीं, लेकिन आप भागते 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 4 कपड़ा लेके जाओ कि 6 कपड़ा लेके जाओ, नहीं 12 कपड़ा ठीक रहेगा, 12 कपड़ा लेकर के गए। सुबह एक कपड़ा, दोपहर को एक कपड़ा, शाम को एक कपड़ा, बैठ के ट्रंप के बगल में खूब बातें की और आप उनसे बात कर रहे थे। और ट्रंप क्या कर रहा था? वो हमारे बच्चों को जो अमेरिका में गए हैं, क्योंकि यहाँ उनको काम नहीं मिलता इसलिए अमेरिका भाग करके गए, उनके हाथ में हथकड़ी डाल करके, उनके पैर में बंधन डाल करके उनको घसीट घसीट करके प्लेन में डाला, 40 घंटे तक प्लेन में बंद करके रखा और हिंदुस्तान वापस भेजा। वो ये कर रहे थे हमारे बच्चों के साथ, और आप ट्रंप के सामने कपड़ा बदल बदल करके हाथ जोड़ करके कह रहे थे आप हमारे लिए कुछ करो, आप हमारे लिए कुछ करो। क्या किया उन्होंने? सब पता चल रहा है। अब युद्ध हुआ तो उन्होंने अनाउंस किया, हमारी सरकार को बताने की जरूरत नहीं, पाकिस्तान की सरकार को बताने की जरूरत नहीं। ट्रंप जी आते और कहते मैंने सब ठीक कर दिया, मैंने सब ठीक कर दिया, मैंने बहुत मेहनत की, मैंने इससे भी बात की, मैंने उससे भी बात की, और एक बार भी नहीं कहा, आप लोग कान खोल करके सुन लीजिए मेरी बात को, एक बार भी ट्रंप ने ये नहीं कहा कि पाकिस्तान ने हमला किया, पाकिस्तान ने गलती की, पाकिस्तान आतंकवादियों का साथ दे रहा है। उसने क्या कहा? दोनों बड़े अच्छे लोग हैं, दोनों मेरे दोस्त हैं और मैंने दोनों को समझा दिया है, अब ये लड़ाई नहीं करेंगे। जैसे कोई मास्टर दो छोटे बच्चों को जो आपस में लड़ रहे हैं उनको समझा बुझा के कहते हैं बच्चों अब नॉटी बॉय मत बनो, अब गुड बॉय बन जाओ। अब हमको ट्रंप के सामने रोज गुड बॉय बनना पड़ता है। रोज वो कहता है आज तुम्हारे यहाँ अगर कंप्यूटर बनेगा तो हम नहीं खरीदेंगे, आज तुम्हारे यहाँ अगर बच्चा पढ़ लिख करके अमेरिका आना चाहे तो उसको हम आने नहीं देंगे, आज तुम कुछ भी करोगे हम तुम्हारा होने नहीं देंगे। और हम कहते हैं अरे प्रभु कुछ भी बोलो, कुछ भी करो, लेकिन बस अपना हाथ हमारे सर पर रखे रहो, इतना हमारे लिए बहुत है। कहाँ की बहादुरी, कहाँ की बहादुरी। ये बहुत सारी बातें हैं जिन पर हमको और आपको सोचना होगा। हम तो यही देख रहे हैं कि गांव-गांव में अब वो अपना झंडा लगा रहे हैं, अपनी शाखा लगा रहे हैं, लोगों को लड़ाने का, आपस में नफरत करने का काम उन्होंने शुरू कर दिया है। इस जलपाईगुड़ी और बगल के दार्जिलिंग में भी उनका काम चालू है। यहाँ बहुत से अलग अलग लोग रहते हैं जो अलग अलग भाषा बोलते हैं, जो अलग अलग संस्कृति बनाते हैं, अलग अलग धर्म को मानते हैं। यहाँ वो सोचते हैं ये तो बढ़िया जगह है, यहाँ तो खूब भाषा के नाम पर, धर्म के नाम पर, समुदाय के नाम पर लोगों को लड़ाया जा सकता है और सबको लड़ा करके अपना उल्लू सीधा करके उनका वोट लूटा जा सकता है। ऐसा अगर होगा तो हमको और आपको सोचना पड़ेगा हमारे देश का क्या होगा।
हमारे समाज का क्या होगा और हमारे बच्चों का क्या होगा। मैं अपनी बात खत्म करते समय एक बात की याद दिलाती हूँ। कल मैं कुर्सियों में थी, यहाँ से बगल में है। कुर्सियों में नेताजी सुभाष चंद्र बोस का परिवार का एक पुराना मकान है। वहां उनके परिवार के लोग जाते थे, छुट्टी मनाते थे। जब हमारी सरकार थी तो उस घर की बहुत खराब हालत हो गई थी, तो हमारे कॉमरेड बुद्धदेव भट्टाचार्य ने और हमारे शिक्षा मंत्री ने वो जो मकान है वो बोस परिवार से ले लिया और वहां पर सुभाष चंद्र बोस के नाम पर एक म्यूजियम बनाया है। बड़ी सुंदर जगह है। हम कल उसको देखने गए। वहां पर एक आदमी मैनेजर है, वो 90 साल का है, लेकिन बुद्धदेव भट्टाचार्य ने उसको वहां नौकरी पर कहा कि तुम जब तक जिंदा हो तब तक तुम यहीं रहोगे। तो आज भी वो वहां नौकरी पर है। 90 साल का है, वो चल नहीं सकता, ऐसे चलता है। तो हमको वो दिखा रहा था। तो जब उसने हमको फोटो दिखाई तो हमारे मुंह से एकदम निकल गया, अरे वो तो मेरी माँ है। तो मेरी माँ की भी 4 फोटो वहां पर लगी हुई है। वो आदमी, ये बात नहीं है, असली बात सुनो, वो आदमी इतना खुश हो गया, उसने कहा ये आपकी माँ है? अरे ये तो हमारे लिए भगवान बन गया, क्योंकि ये आजादी के लिए लड़ी। उसको कोई मतलब नहीं कि मेरी माँ केरला की है, उसको कोई मतलब नहीं कि मेरा बाप पंजाब का है, उसको कोई मतलब नहीं कि मेरे नाम के आगे अली लिखा हुआ है। उसको एक ही बात से मतलब है कि इन लोगों ने मिल करके पूरी जनता को एक करके देश को आजाद करने का काम किया है और उनकी कुर्बानियों की वजह से आज भी हमारा देश एक है। तो आपसे भाइयों और बहनों मुझे यही कहना है कि पहलगाम हुआ, हमारे जो विदेश के सचिव हैं उन्होंने कहा पाकिस्तान क्या चाहता है? पाकिस्तान चाहता है कि धर्म के नाम पर हम आपस में लड़ें। पाकिस्तान चाहता है कि धर्म के नाम पर हम आपस में बटे। मैं आपसे कहना चाहती हूँ पाकिस्तान ये चाहता है, लेकिन हमारे भाजपा के लोग क्या चाहते हैं? हमारे भाजपा के लोग भी तो वही चाहते हैं, हमारे देश के नेता भी तो वही चाहते हैं। तो हमको और आपको सोचना पड़ेगा सच्ची देशभक्ति क्या है, सच्चा देश प्रेम क्या है, और इस देश को मजबूत बनाना, इस देश को आगे ले जाना, इसका रास्ता क्या है? वो है हमारी एकता, वो है हमारी धर्मनिरपेक्षता, वो है हमारा संविधान। हमको उसको बचा करके, उसको मजबूत करके समाजवाद की ओर जाना है। आज भी वही समाजवाद हमारा लक्ष्य है, क्योंकि समाजवाद ही हमको बराबरी दे सकता है, समानता दे सकता है, एकता दे सकता है, भाईचारा दे सकता है। वो समाजवाद ही हमारे बच्चों के भविष्य को बना सकता है। आज भी हमको उसी लक्ष्य को अपने सामने रखना है। पश्चिम बंगाल के लोगों ने बहुत अपना खून बहाया है, बहुत कुर्बानियां दी हैं जनता के लिए, हमारे बच्चों के लिए। आज फिर से मौका आया है कि एक बार फिर पश्चिम बंगाल की औरतों को, पश्चिम बंगाल के मर्दों को, पश्चिम बंगाल के तमाम गरीबों को एक बार फिर इकट्ठा होना पड़ेगा और कहना पड़ेगा हम एक साथ रहेंगे, बटेंगे नहीं, हाथ में लाल झंडा लेकर के आगे बढ़ेंगे और समाजवाद का रास्ता एक बार फिर से इस देश के लिए खोलेंगे। इतना कह करके मैं आप सबका बहुत बहुत धन्यवाद देती हूँ, अपनी बात को समाप्त करती हूँ। इनकलाब जिंदाबाद। बहुत बहुत शुक्रिया सुभाषिनी दी, कमल सुभाषिनी आली को। अभी आप सबके सामने हम अनुरोध कर रहा है, सेलिंदा है, सेलिंदा के आगे जिसके इंतजार में आप सब है, देवलीना हेमब्रम, कमरेड देवलीना हेमब्रम তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি, মঞ্চে আমাদের সংগঠনের সভানেত্রী, আমাদের সর্বভারতীয় নেতৃত্বগণ এবং আমাদের গণ আন্দোলনের নেতা কমরেড সেলিন্দা এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাইকের কথা শুনছেন,
সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। আপনারা দীর্ঘক্ষণ আমাদের যে সভা, সেই সভা শুনছেন, আর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন। আমি একদম ছোট্ট করে বলবো, তারপরে আমাদের সেলিমদা প্রধান বক্তা উনি আপনাদের কাছে বলবেন। আমি প্রথমেই আমাদের এই উত্তরবঙ্গের যে সমস্ত মানুষ আমাদের যে সর্বভারতীয় যে সংগঠনের সভা আপনারা এখানে আয়োজন করেছেন, তার সামনে রেখে যে সমাবেশটা সফল করেছেন, কয়েকদিন ধরে সবাই মিলে এই এলাকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ সবাই যে অংশগ্রহণ করেছেন, সফল করেছেন, সেই জন্য আরেকবার ধন্যবাদ। আজকে থেকে শুরু করব, আগামী 3 দিন আমাদের এই সভা চলবে। আমাদের গোটা ভারতবর্ষে আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং আমাদের মহিলা এবং সব ধর্মের, সব বর্ণের মানুষের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে যেমন আমরা আলোচনা করব এবং আমাদের সংগঠনে আগামী দিনে কিভাবে আরো শক্তিশালী করব, এই দুই শত্রুর বিরুদ্ধে আমাদের আরো কিভাবে শক্তিশালী হব, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার, দুটো সরকার আছে, আপনারা শুনলেন দীর্ঘক্ষণ। তারা কিভাবে আমাদের দেশ এবং রাজ্যটাকে চালাচ্ছে, আমাদের মানুষকে শোষণ করছে, আপনার আমার যা অধিকার আছে সেটাকে নষ্ট করছে। তারা নিজেদের স্বার্থে এবং আমাদের বিভাজন করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। আজকে যে এখানে উপস্থিত আমরা হয়েছি, আমরা কি জিজ্ঞেস করে এসেছি আপনি কোন ধর্মের মানুষ, আপনি কোন ভাষাতে কথা বলেন, আপনি কি খান, আপনি কি করেন, আপনি কি করেন, সেইগুলো কি বলে এসছেন? না, কখনো সেই সব বলে আসেননি। আপনারা এসছেন আগামী দিন আমাদের আরো লড়াই সংগ্রাম করতে হবে সেই শপথ নেওয়ার জন্য। আজকে আমাদের চা বাগানের কি অবস্থা হচ্ছে, আজকে আমাদের যারা শিক্ষিত বেকার ছেলেদের কি অবস্থা হচ্ছে, আমাদের চাষিদের, কৃষকদের, ক্ষেত মজুরদের, সাধারণ মানুষদের, মধ্যবিত্ত মানুষদের জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা কি এরা কখনো ভেবেছে, কখনো বলছে, একবারও বলেছে? তারা একবারও কখনো বলেননি। আজকে আমাদের ধর্মের নামে এই বিভাজন করে দিচ্ছে। আমরা কখনো ভেবেছিলাম যে আমাদের মন্দির আছে, মসজিদ আছে, আমাদের সব জায়গায় আমাদের পূজা অর্চনা হয়, কাউকে আমরা বাধা দিয়েছি? আমাদের সময় বিগত বামফ্রন্ট সরকার যখন ছিল, সেটা তো কখনো সেই সব হয়নি। কারণ যখন কোনো জিনিস মানে তারা মানুষকে ঠিকঠাক দিতে পারছে না, সেই কারণে বলছে তোমরা গন্ডগোল লাগো। কারণ সুস্থ যদি আমরা সুস্থ ভালোভাবে যদি পর্যালোচনা করি, আলোচনা করি, আমরা নিজেরা যদি এক জায়গায় বসি, তাহলে তো আমরা ভালো কথাবার্তা আলোচনা করব। আমাদের রাজ্য কিভাবে চলছে, আমাদের ছেলে মেয়েরা বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে, কোথায় কেরালা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে, কিসের জন্য? আজকে বড় বড় কথা বলছে তৃণমূল যারা এখানে রাজত্ব করছে, বলছে মানুষের সমস্যা সমাধান করেছি। কোথায় সমস্যা সমাধান করেছে? আজকে আমাদের ছেলে মেয়েরা কি ওরা শখে যাচ্ছে? তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে রেখে দিয়ে বাইরে কাজ যাচ্ছে, কাজের সন্ধানে যাচ্ছে। কেন যাবে? তৃণমূল তো বলেছিল 2011 সালে যখন এসেছিল, তখন বলছে আরো কত ভালো করবো, 34 বছরে কত যেন তারা খেয়েছে, তারা কত মোটা হয়েছে, কিন্তু কখনো সেই জন্য কমিশন তারা আসার সঙ্গে সঙ্গে করেছিল। তারপরে কি বললো? কোথাও কিছু পেল না। সেই জন্য আমি বলি, গর্ব করে বলি যে আমাদের বামপন্থী যারা কর্মী, দরদি, সমর্থক যারা আছেন, তাদেরকে বলি বুক ফুলিয়ে কথা বলবেন, পাড়াতে যাবেন, আমাদের মহিলা সমিতির নেত্রীরা সদস্য করতে যাবেন প্রত্যেক পাড়াতে। কেউ কাউকে আপনারা চুরি চোর বলবে না, কিন্তু তৃণমূলদের চোর বলবে। আর তাদের এই বড় বড় কথা, বড় বড় ফুটানি করছে, কোথাও মিটিং করলে, মিছিল করলে তারা আমাদের বাধা দেয়। কিসের জন্য? কেন বাধা দেবে? আমাদের অফিসগুলো ভাঙচুর করবে। কেন ভাঙচুর করবে? কারণ তাদের ভয় আছে। আজকে দেখবেন যারা তৃণমূলের নেতা, বিজেপির নেতা, যখন কুকুর যদি একটু দুয়ারে যদি ধাক্কা দেয়, তারপরে বলবে বাবা রে কে এলো, কে এলো, তার ভয়ে আতঙ্ক তাদের লড়াপড়া হয়ে যাচ্ছে, তারা ভয় করছে। তারা একটু যদি শব্দ
আর আমরা দরদাম করি, আর এরা বলছে চাকরির দরদাম করছে। তাদের লজ্জা লাগে না? আর বড় বড় কথা বলে যে আমরা ভালো মানুষের জন্য ভালো করেছি। চা বাগানে কি করছে? সেই চা বাগানে যদি কোনো জায়গায় ফাঁকা জমি পাচ্ছে, রাস্তার ধারে যদি কোনো ফাঁকা জমি পাচ্ছে, সেখানে তারা ঘর করে দিচ্ছে, তারা গায়ের জোরে দখল করে নিচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় তারা এইসব করছে। আর আমাদের সময়টা বিগত 34 বছরের কথা বলছি, সেই সময়টা মানুষকে কখনো ঠকায়নি। আজকে আপনারা শুনলেন শিক্ষার কথাটা, আপনারা শুনলেন আমাদের সময় বলা হয়েছিল যারা গরিব মানুষ, মধ্যবিত্ত সমস্ত মানুষের যারা আমরা আছি, সমস্ত মানুষ ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক সরকারের মাধ্যমে। আজকে সরকারি স্কুলগুলো সব বন্ধ হচ্ছে, বেসরকারি স্কুলগুলো রমরমা চলছে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের তো সব থাকে, বেসরকারি স্কুলও থাকুক, সরকারি স্কুলও থাকুক, কিন্তু সরকারি স্কুলগুলো তারা বন্ধ করে দিচ্ছে। কিসের জন্য? কেন? কারণ ছেলে মেয়েরা, গরিব মানুষের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া না শিখতে পারে, লেখাপড়া শিখতে পারলে তাদের প্রশ্ন করবে আমাদের হসপিটালটা কেন ডাক্তার নিয়োগ হচ্ছে না, আমাদের এখানে স্কুল আছে কেন মাস্টার নিয়োগ হচ্ছে না, আমাদের এখানে রাস্তাটা দরপোচা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কেন সারানো হচ্ছে না, সেই সব প্রশ্ন করবে। সেই কারণে তারা বলছে স্কুল চলবে না, বন্ধ করে দাও। চা বাগানে যদি ভালো একটা শিক্ষিত লেখাপড়া ছেলে মেয়েরা তৈরি হয়, তাহলে বলবে আমাদের ঠকানো হচ্ছে কেন, আমাদের প্রতিদিন যে সমান মজুরি আমরা পাচ্ছি না কেন, আমাদের কেন ভাতা পাচ্ছি না, সেই সব যাতে না প্রতিবাদ করতে পারে, সেই জন্য বলছে স্কুলগুলোকে বন্ধ করে দাও। সেই কারণে আপনাদের আগামী দিনে আরো আমাদের বড় লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই দেশটা, এই রাজ্যটা কারো বাপের নয়, আমাদের নেত্রী বলেছে কারো বাপের নয়, আপনার আমার দেশ, রাজ্য, আমাদের সমস্ত অধিকার আছে, আমাদের রাস্তাঘাট, পানীয় জল, জঙ্গল, আমাদের সমস্ত অধিকার আছে, আমাদের বালি থেকে সব কিছুতে অধিকার আছে, কেউ কারো জমিদারি নয়। সেই জন্যে আগামী দিন আমরা লড়াই করব আমাদের অধিকারকে যাতে ছিনিয়ে নিয়ে আনতে পারি। আমরা সেই লড়াইয়ে এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্র, যুব, মহিলা, আমাদের সমস্ত যারা সরকারি কর্মচারী আছেন, বেসরকারি আছেন, সমস্ত মানুষ যারা একজোট হয়ে আমরা লড়াই করব। আমাদের এখানে যদি একটা সাপ ঢুকে যায়, তাহলে কি বলবো যে ওইগুলো তৃণমূলে বা ওইগুলো সিপিএম এর লোক ভোটে কামড়া, তাহলে বাবা আমি চলে যাই না, আগে তাকে আটকাবো? সে আটকানো হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করা এবং আমার পশ্চিমবাংলাকে যাতে নিরাপত্তা থাকে, সেই দায়িত্ব হচ্ছে আমাদের। সেই দায়িত্বটা আমরা আমাদের পালন করতে হবে। সেই কাজটা নিশ্চয় আগামী দিনে আপনারা করবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ। আচ্ছা, দেবলীনা ইংলমকে ধন্যবাদ দিচ্ছি। যেটা সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্য, শুরু থেকে এখনো পর্যন্ত দেখছি যে যেখানটায় দাঁড়িয়েছিলেন ঠিক সেইখানেই আছেন, 1 ইঞ্চি ডান দিক বাঁ দিক সামনে পিছনে হননি। সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্য আপনাদেরকে। একটা শ্বাস হয়তো আপনারা পাচ্ছেন সমাজের কাছ থেকে যে না পাল্টাবে। এখন আহ্বান করব সারা দেশে দাপিয়ে নওজোয়ান সংগঠন করে আসা ডিওয়াইএফের প্রাক্তন সারা দেশের সাধারণ সম্পাদক, দীর্ঘ সময়কাল ধরে পার্লামেন্টের ভিতরে দেশের মানুষের অধিকার, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ছাত্র, যুব, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, সেই লড়াই করা আজকে বাংলার বুকে, যাকে সামনে রেখে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বামপন্থী শক্তি
ঐক্যবদ্ধ হতে চাইছি। মহিলাদের এই মিটিং শুনে তিনি খুব খুশি হয়েছেন, আপনাদের আশাতেও খুশি হয়েছেন। তাকে ডাকছি, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কে বক্তব্য রাখবেন? মোহাম্মদ সেলিম। সাথী সভাপতি, মঞ্চ বরিষ্ঠ নেতৃবৃন্দ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটি উপলক্ষে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন, মহিলা নেতৃবৃন্দ, আর আপনারা এই জলপাইগুড়ি শহরের মানুষ, এই জেলার মানুষ, আমার গুরুজনেরা, আমার যুব তরুণ সাথী, বন্ধু, ভাই, মা ও বোনেরা, প্রথমে তো আমি জলপাইগুড়ির মানুষজনকে ধন্যবাদ জানাবো যে আপনারা খুব কম সময় পেয়েছেন, তার মধ্যে দাঁড়িয়ে এইডওয়ার এই সেক্টর এক্সিকিউটিভ কমিটির মিটিংকে সফল করার জন্য আপনাদের প্রাণ উজাড় করা ভালোবাসা, ভালো লাগা দিয়ে আয়োজন করেছেন এবং এই সভায় অংশগ্রহণ করছেন। যারাই এই কাজে এগিয়ে এসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের রাজ্যের তরফ থেকে, এই জেলার মানুষের তরফ থেকে যারা এসছেন সিইসি মিটিংয়ে এইবার, তাদের সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। 3 দিন ধরে তারা সভা করবেন। আমাদের দেশে, আমাদের রাজ্যে মহিলারা খুব বিপদে আছে। যখন ভোট হয় তখন নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কত কথা বলে, কত স্কিমের কথা বলে, অথচ দাঁড়িয়ে প্রতিদিন বাড়িতে, কর্মক্ষেত্রে, রাস্তায়, ঘাটে, ট্রেনে, বাসে, সর্বত্র আমাদের মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এরকম তো আমার কথা ছিল না। পশ্চিমবঙ্গে রামমোহন বিদ্যাসাগরের রাজ্যে আমরা গর্ব করে গোটা দেশে বলতাম যে আমাদের সংস্কৃতিতে মহিলাদের অন্য দৃষ্টিতে দেখা হয়। আজকে সে কথা বলতে পারি না। এই জলপাইগুড়িতে আমি বিভিন্ন সময়, কখনো ধূপগুড়িতে, কখনো ময়নাগুড়িতে, কখনো রাজগঞ্জে ছুটে আসতে হয়েছে। কিশোরী, শিশু কেউ বাদ যাচ্ছে না, বয়স্কা। তাহলে তার নিরাপত্তা কেন নেই? কারণ আমাদের মতো সমাজে নারী এবং পুরুষকে সমান চোখে দেখা হয় না। আর এই মহিলা সমিতি লড়াই করছে তার জন্মলগ্ন থেকে সমান অধিকারের জন্য। মহিলাদের মুক্তি না হলে এই সমাজের মুক্তি ঘটবে না। তাই আমরা যারা সমাজের মুক্তির জন্য লড়াই করছি, নারী মুক্তির আন্দোলনে আমরাও শরীক হতে চাই, আমরাও ভাগীদার হতে চাই। সেই জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমান অধিকারের যখন কথা বলি, আমাদের কবিতায়, গানে, গল্পে অনেক কথা বলা আছে, সংবিধানে বলা আছে, কিন্তু বাস্তবে এই যে পিতৃতান্ত্রিক সমাজ, সেখানে দাঁড়িয়ে মহিলা এবং পুরুষকে সমান হিসেবে দেখা হয় না। 1 সপ্তাহ আগে তো আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করেছি, গত কদিন আগে। নজরুলের ভাষায় সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নয়। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বামপন্থীরা, আমরা আজীবন, আমাদের জন্মের আগে থেকে আমাদের পূর্বসূরীরা এই লড়াই লড়েছেন। শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ক্ষেত মজুরের লড়াই, জমির লড়াই, কাজের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তার লড়াই, আদিবাসী মানুষ, তপশিলি মানুষ তাদের জীবনের ধারা, তাদের নিজস্ব সংস্কৃতির ধারাকে রক্ষা করে আরো এগিয়ে যাওয়ার লড়াই। এ কোনোটাই আলাদা নয়, এগুলোকে একসঙ্গে জুতোবদ্ধ করতে হয়। যারা শাসক শ্রেণী, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক,
যারা শোষণ করছে, শাসন করছে, তারা চায় না। আর এই জন্য জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, এলাকা, রাজ্য, দেশ, লিঙ্গের নাম করে মানুষকে আলাদা করে। যদি একসঙ্গে হয় তাহলে শক্তি বাড়ে, যদি আলাদা হয়, খণ্ড ক্ষুদ্র হয়, টুকরো হয়ে যায়, তাহলে শক্তি কমে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো, সবাই জানে, নিলাম হয়েছে। যেমন টেন্ডার হয় বিডিও অফিসে, এসপি অফিসে, ডিএম অফিসে, জেলা পরিষদে, এরকম কালীঘাট, নবান্ন, পিসি ভাইপো, স্কুল মাদ্রাসা শিক্ষকের চাকরি নিলাম করেছে দর হেঁকে, কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। আর এখন এই 26,000 শিক্ষক যাদের পরিবার ভেসে গেল, আজকে দাঁড়িয়ে আমরা এখানে যখন মিটিং করছি, কলকাতায় এই ভুক্তভোগী শিক্ষকদের মিছিল করার কথা, শিয়ালদা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে পুলিশ, কলকাতার পুলিশকে দিয়ে, মমতার পুলিশকে দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে সব প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমাদের রাজ্যে এমন অনিয়ম চলছে, চোর জোচ্চোররা পাড়ায় মাতব্বরি করছে, আর শিক্ষকদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে লাঠি মারছে। এ অন্যায় মেনে নেবো? এ অবিচার মেনে নেবো? আমরা এখানে যখন মিটিং করছি, আজকে দার্জিলিং শহরে নাগরিকরা মিটিং করছেন, কারণ ওখানে এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যে ছেলেটি সবচেয়ে আগে এগিয়ে লড়াই করছিল, তৃণমূলের লোকজন তাকে ছুরি মেরেছে। তার প্রতিবাদে সবাই একসঙ্গে হয়ে আজকে দার্জিলিং এর প্রতিবাদে নেমেছে। তাহলে তৃণমূল ভয় দেখায়, সন্ত্রাস করে, কেন করে? মমতা ব্যানার্জি কেন যখন সরকারে এলেন 2011-তে বললেন যে মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো, কারণ উনি জানতেন চুরি হবে, চুরি হবে, ডাকাতি হবে, লুট হবে, আর যাতে কেউ কোনো প্রতিবাদ না করে অন্যায়। এই জন্য যে গণতান্ত্রিক অধিকার, হক কথা সোচ্চারে বলার অধিকার, হক চাওয়ার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, উনি সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। বললেন মিছিল করবে না, মিটিং করবে না, সভা করবে না, স্ট্রাইক করবে না, স্লোগান দেবে না, ঝান্ডা তুলবে না। কিন্তু আমরা যারা বামপন্থী লাল ঝান্ডা, আমরা দমে যাইনি। হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, কিন্তু আমাদের মুখ বন্ধ করতে পারেনি। আজকে শুধু আমরা আক্রমণের শিকার হয়েছি তা নয়, আজকে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, হকার, আদিবাসী, তপশিলি, হিন্দু মুসলমান নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তারা এই অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। এই জন্য সবাইকে এক কাট্টা হয়ে লড়ার প্রশ্ন। মাঝখানে চলে আসলো বিজেপি। আচ্ছা, স্কুলেও দুর্নীতি হয়েছে, মাদ্রাসায় দুর্নীতি হয়েছে, স্কুলও বন্ধ হচ্ছে, মাদ্রাসাও বন্ধ হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হচ্ছে। বিজেপি শুভেন্দু এসে কি বলবে? স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। আচ্ছা, কার লাভ হবে ভাগ করে দিয়ে? তাহলে ভাগাভাগি করা মানে তো আন্দোলনের শক্তি, প্রতিবাদের শক্তি, এ রাজ্যের মানুষের শক্তি, জনগণের শক্তি, তাকে দুটুকরো ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে কখনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের নামে, কখনো রাজবংশী, মতুয়া, তপশিলি, মুসলমান, এই নানান নাম দিয়ে ভাগ করার চেষ্টা করছে। আমরা বলছি আমাদের নির্দিষ্ট জনগোষ্ঠীর আলাদা আলাদা বিশ্বাস আছে, আলাদা জীবন ধারা আছে, জীবনশৈলী আছে, আলাদা সাংস্কৃতিক ধারা আছে, খাদ্যাভ্যাস আলাদা আছে, পোশাক আলাদা আছে। এখানে যারা আছেন, এই যে আমার মহিলাদের দেখছি, দিদিদের দেখছি, বোনেদের দেখছি, কেউ শাড়ি পরে আছে, কেউ সালোয়ার কামিজ পরে আছে, কেউ কুর্তি পরে আছে, কেউ চুড়িদার পরে আছে, কেউ জিন্স পরে আছে। তাহলে এটাই হচ্ছে বৈচিত্র্য। স্বাধীনতার সময় বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে হয়, তবেই আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এদেশ সবাই এক কাট্টা হয়ে আমরা শক্তিশালী হতে পারি।
পাকিস্তান সন্ত্রাসবাদী পাঠিয়ে পহেলগাঁওতে আক্রমণ সংঘটিত করলো, 26 জন মারা গেল। মিডিয়ার মারফত আমরা সমস্যাতে শুনলাম ধর্ম পুচকে মারা। পরে আমাদের বিদেশ সচিব তিনি কি বললেন প্রেস কনফারেন্স করে, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী তারা চেয়েছিল আমাদের 26 জনকে শুধু খুন করতে নয়, নির্বিচারে গুলি করে হত্যা করলো পর্যটকদেরকে, সাধারণ নাগরিককে। আর তারপরে তাদের ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, তাদের উদ্দেশ্য ছিল আমাদের গোটা দেশে যাতে ধর্মের নামে দাঙ্গা লাগে। তাহলে পাকিস্তানের সন্ত্রাসবাদীর উদ্দেশ্য আমাদের দেশের মধ্যে একটা এমন অবস্থা তৈরি করা যেখানে ধর্মের নামে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কতল করবে। এটা আমি না, আমার বিদেশ সচিব বললো আমাদের দেশে। আমরা তো প্রথম থেকেই বলছি। আর বিজেপি কি করলো, আরএসএস কি করলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেল মিডিয়া কি করলো? প্রথম দিন থেকে হিন্দু মুসলমান করার চেষ্টা করলো। কাশ্মীরি জনগণকে যারা এই হত্যালীলার প্রতিবাদ করলেন, রাস্তায় নামলেন, বন্ধ করলেন, মিছিল করলেন, ছোট ছোট দোকানদার তারা ওই পর্যটকদের পাশে দাঁড়ালো, আক্রান্তের পাশে দাঁড়ালো। বড় বড় কোম্পানির প্লেন যারা চালায় তারা মোদির কথায় आपदा में अवसर ढूंढने के लिए রাতারাতি প্লেন ভাড়া 6 গুণ 7 গুণ বাড়িয়ে দিল। আর টোটোওয়ালা, অটোওয়ালা, ঘোড়াওয়ালা বলল আমি বিনে পয়সায় আপনাকে পৌঁছে দিচ্ছি। তাহলে মানবতা কোথায়? আজকে দাঁড়িয়ে সেই মানবতাকে আক্রমণ করা হচ্ছে। এখানে মোদীজি এসেছিলেন আলিপুরে দ্বারে, সুভাষিনী বললো আপনাকে বলার সময় আপনাদের 2 বছর আগে মে মাসের প্রথম সপ্তাহে মণিপুরে গন্ডগোল শুরু হলো। আলাদা জনগোষ্ঠীর মানুষ মণিপুরে ছিলেন, ডবল ইঞ্জিনের সরকার হলো। আর তারপরে ওখানে মা বোনদের ইজ্জত গেল, দাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে। একই দেশের মধ্যে মাঝখানে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে। এ পাশের লোক ও পাশে যেতে পারবে না, ও পাশের লোক এ পাশে আসতে পারবে না, সমতলের লোক পাহাড়ে নামতে পারবে না, উঠতে পারবে না, পাহাড়ের লোক সমতলে নামতে পারবে না। 2 বছরে মোদিজি মণিপুরে যাওয়ার সময় হলো না। পেহেলগাঁওয়ে যাননি। ওই যে 26 জন মারা গিয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করেননি। সৌদি আরব থেকে তারা লোকরে ফিরে এলেন। লোকে মনে করলো কাশ্মীরে ঘটনার পরে সর্বদলীয় বৈঠকে মিটিং এ গেলেন না, পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন না। বিহারে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে ঘোষ গল্প নিতে এলেন। হয়ে করে হাসাহাসি হচ্ছে তখন, জনগোটা দেশ বুক চাপড়াচ্ছে। और এখন বলছেন सरकार से बीजेपी की तरफ से सबके घर में सिंदूर पहुंचा दिया जाए, सब महिलाओं को। যেদিন অপারেশন সিন্দুর হলো, আম্বানি দিয়ে পেটেন্ট নেওয়ার চেষ্টা করলো, এরপরে সাবান, তেল যা কিছু বিক্রি হবে সব ওর কোম্পানির অপারেশন সিন্দুরের নামে হবে। সেই করোনার সময় মোদি বলেছিল आपदा में अवसर को ढूंढना है, ঝোঁক বুঝে কোপ মারতে হবে। তারপরে গোটা দেশের লোক যখন প্রতিবাদ করলো তখন তারা তাদের আবেদনটাকে ফেরত দিল। বোঝা যাচ্ছে তাদের নকশা কি? আমরা বললাম, আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যখনই যুদ্ধ হয় যে দেশেই থাকুক বামপন্থীরা, আমরা যারা মানুষের ঐক্যের কথা বলি, মানবতার কথা বলি, আমরা বলি যুদ্ধ কোন সমস্যার সমাধান নয়, জোর গলায় বলি। আর বলতে হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, 2 বছরের বেশি সময় ধরে চলছে, আর আপনার গমের দাম, আটার দাম বেড়ে গেছে। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে বলে আপনি হয় রুটি একটা কম খাবেন, আর তাহলে বেশি টাকা দিয়ে গম কিনবেন, নাহলে বাসি রুটি খাবেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার হয়েছি। বাংলায় মন্বন্তর হয়েছে 80-81 বছর আগে।
এই বিজেপি যাকে নায়ক বানায় সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, তখন দেশ ভাগ হয়নি, ব্রিটিশ জমানা, যুক্ত বাংলার খাদ্যমন্ত্রী ছিলেন, কালোবাজারি, মুনাফাখোরি, মজুমদারি, 30 থেকে 40 লক্ষ বাংলার মানুষ প্রাণ দিয়েছিল, না খেয়ে মেয়ে না মারা গিয়েছিল। যুদ্ধ মানে কারো কারো আঙুল ফুলে কলা গাছ হয়, কিন্তু বেশিরভাগ মানুষ সর্বশান্ত হয়। এই যে পাকিস্তান গোলাগুলি চালালো সীমানায়, জম্মুতে, পুঞ্চে, রাজাউরিতে, পাঠানকোটে, পাঞ্জাবে, জম্মু কাশ্মীরে যে কৃষক ছিল, যে কৃষক পরিবার ছিল, যে সাধারণ নাগরিক ছিল, তাদের প্রাণ গিয়েছে। কিন্তু আমরা বলাতে বলে এরা সব দেশদ্রোহী। আর ট্রাম্প যখন বলল, ট্রাম্প কি বললো শুনেছেন তো, অনেকে ভিডিও দেখেছেন, বললো আমি বললাম পাকিস্তান আর ভারতের প্রধানমন্ত্রীকে, কেন যুদ্ধ করছিস? আই উইল গিভ ইউ ট্রেড, বিজনেস, ব্যবসা দেবো, ব্যবসা বাণিজ্য দেবো। অমনি দুজন সুর করে বললো আমাদের এখন যুদ্ধ বিরতি। তাহলে গরিবের কথা বাসি হয়ে তখন করে, আমরা যখন তাজা তাজা বললাম তখন অনেক তাজা রক্ত ভক্তদের ফুটছিল, এরা সব দেশদ্রোহী। আর যে ট্রাম্প করলো তখন ভারত পাকিস্তানের দুই শাসক দল, শাসক শ্রেণী দুটো ঠ্যাঙের মাঝখানে লেজটাকে গুটিয়ে নিয়ে বললো 8 ঘন্টার মধ্যে আমরা ঘোষণা করছি এবার যুদ্ধবিরতি। আমরা যে যুদ্ধবিরতি হয়েছে আমরা স্বাগত জানিয়েছি। তাহলে এখন কি হচ্ছে বলে দুই দেশের মধ্যে এখন আলোচনা হবে, ডায়লগ হবে। তাহলে जंग से कोई मामले का हल नहीं होता, जंग कोई हल नहीं है, जंग खुद एक समस्या है। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, যুদ্ধ নিজেই একটা সমস্যা। तब गोली से नहीं बोली से होता है, और बोली से ही अब बातचीत सलटने का कोशिश हो रहा है। যখন চীন ভারতের সংঘাত হয়েছিল তখন আমরা তাই বলেছিলাম। আমাদের দেশে আমরা কি দেখলাম গত কয়েক বছরে? আরে বাপরে বাপ, যখন ডোকলাম হলো, যখন গালওয়ান হলো, এই টেলিভিশন চ্যানেলগুলোতে সামনে আগুন লাগিয়ে দিয়ে অ্যাঙ্কাররা মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করছে, এখনই চীন আর ভারতের যুদ্ধ হচ্ছিল না কদিন ধরে, এখন আর কিছু বলছে না। তারপরে যখন বাংলাদেশে ওখানকার গণতন্ত্র শেষ হলো, ওখানকার ধর্মপ্রথা শেষ হলো, যখন ওখানে ইউনুস সরকার এসে বসলো, যখন ওখানকার সংখ্যালঘু মানুষ, হিন্দু সংখ্যালঘু মানুষ, তাদের মন্দির, তাদের নিরাপত্তা, তাদের প্রাণ নিয়ে টানাটানি, ওখানকার প্রগতিশীল মানুষ, ওখানকার কমিউনিস্ট, ওখানকার ওয়ার্কার্স পার্টি, ওখানকার সমাজতন্ত্রী, ওখানকার প্রগতিশীল মানুষ, ওখানকার ইন্ডিপেন্ডেন্ট ব্লগার, তাদের উপর হামলা শুরু হলো, ওখানকার মহিলাদের উপর আক্রমণ শুরু হলো। এখানে তখন বিজেপি আরএসএস বাপরে বাপ, টেলিভিশন চ্যানেলে তো একটা তো রিপাবলিক ইন্ডিয়া, আমাদের দেশ ইন্ডিয়ান রিপাবলিক, আর একটা আবার নতুন আর একটা দেশ হয়ে গেছে চ্যানেলের নামে। তারা তো প্রায় যুদ্ধ ঘোষণাই করে দিয়েছিল বাংলাদেশে, এখন আর বলছে না, কারণ ব্যাংককে গিয়ে মোদী আর ইউনুসের বৈঠক হয়ে গেছে। প্রতিদিন শুভেন্দু বলছিল এই যাবো এখন আমি ডেপুটি হাই কমিশনার অফিস গিয়ে ঘেরাও করবো, হামলা করবো। আজকে আমাদের মিটিং এর একটু আগে উনি চা খেতে গেছেন ডেপুটি হাই কমিশনারের অফিসে বাংলাদেশের কলকাতায়। তাহলে কি নাটক হয় বুঝতে পারছেন? কিন্তু আমাদের মনের মধ্যে, মগজের মধ্যে বিষ তুলে দেওয়া হয়, বিষাক্ত করে দেওয়া হয় আবহাওয়াকে। বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষী, ওখানকার জামাতপন্থীরা করছে, এখানে আরএসএস এরকম বাংলাদেশ বিরোধী করছে। আমাদের এখানে যেরকম পাকিস্তানের বিরুদ্ধে একটা বিদ্বেষ, সেরকম পাকিস্তানের মধ্যে একটা ভারত বিদ্বেষ। দুই দেশের জনগণ যুদ্ধ করে না, সরকার সিদ্ধান্ত নেয়। দেশকে রক্ষা করার জন্য সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমরা তো ব্ল্যাঙ্ক চেক সই করেছিলাম, সব দল মিলে বলেছিল মোদীকে এই সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার জন্য, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যা করবেন আমরা সমর্থন করব। কিন্তু এখন বিজেপি কি করছে? নিজের রাজনীতি করছে। আমরা বলেছিলাম সন্ত্রাসবাদের হামলা হলে, বিদেশি আক্রমণ হলে, যুদ্ধ হলে, এটাকে নিয়ে দেশের মানুষকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে লাভ নেই। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সে পাকিস্তান হোক আর আমেরিকাই হোক, সে যুদ্ধই হোক আর সন্ত্রাসবাদী হামলাই হোক, তার বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে হয়। দেশপ্রেম মানে দেশের মানুষের প্রতি প্রেম।
দেশপ্রেম মানে দেশের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি। আজকে বিজেপি আরএসএস নতুন দেশপ্রেম শেখাচ্ছে। ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, উত্তরের নামে, দক্ষিণের নামে একের বিরুদ্ধে অন্যকে জয়লাভ করা। কেন করতে হয়? মুর্শিদাবাদে আমরা দেখলাম বিজেপি আর তৃণমূল মিলে এই তো এপ্রিল মাসে ওখানকার সাধারণ মানুষের প্রাণ গেল। সে হরগোবিন্দ দাস হোক, তার ছেলে হোক, সে এজাজ আহমেদ হোক, দাঙ্গাবাজদের কোপে হোক আর পুলিশের গুলিতে হোক, পরিযায়ী শ্রমিক সাধারণ পাঠার ব্যবসা করত, সে খুন হয়েছে। আরো দোকান বাজার হাট লুট হয়েছে। আমরা কি বললাম? আমি নিজে ছুটে গিয়েছিলাম, তখন কোনো বিজেপি তৃণমূলের দেখা নেই, লুকিয়ে বেড়াচ্ছিল, দাঙ্গা করিয়ে দিয়ে, হাঙ্গামা করে দিয়ে, পুলিশের দেখা ছিল না। আজকে যে পুলিশ শিক্ষকদের উপর জুলুম করছে, আর্জিকর কাণ্ডের সঙ্গে যখন আমরা মিছিল মিটিং করছিলাম তখন যেভাবে মিথ্যা মামলা দিচ্ছিল এই কর্মীদেরকে, এই ছাত্র যুব মহিলা নেতৃত্বদেরকে। আর মুর্শিদাবাদে যখন খুন খারাপি দাঙ্গা হচ্ছে, ওখানকার মানুষ বললেন 5-6 ঘন্টা পুলিশের কোনো দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ফায়ার ব্রিগেড যায়নি, আগুন লেগেছে তাকে নেওয়ার জন্য। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন, সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, আর চায় হিংসা, দেশ, ঘৃণা মানুষের মগজের মধ্যে ভরে দেওয়ার জন্য একটা দাঙ্গার দরকার আছে। আমরা দাঙ্গার বিরুদ্ধে। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যারা বামপন্থী প্রগতিশীল আছেন তারা বলবেন নীতির কথা। আর যে নীতি না থাকে ধর্ম দেখা হয়, তাহলে নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দোহাই, সেটা তো হলে চলবে না। নীতি হলে, অন্যায় হলে, খুন হলে, সন্ত্রাস হলে, দাঙ্গা হলে আপনি তার বিরুদ্ধে হবেন। দুর্বলের উপর দিয়ে আক্রমণ হয় তার বিরুদ্ধে হবেন। আর তাহলে মনে ওটা তো মুসলমান, সুতরাং আমরা ধর্ষণের বিরুদ্ধে না, ধর্ষকদের পক্ষে। তাহলে উন্নয়তে ঠাকুর সম্প্রদায়ের লোক ধর্ষণ করেছিল, তপশিলি জাতির পরিবার ছিল। তাহলে জাতপাত দেখে রাজনীতি করলে, বিজেপি করলে ওটা আমাদের সম্প্রদায়ের মানুষ, ওরা তো দলিত কন্যা, তাহলে তার জন্য কেন বলবো? তাহলে ধর্ষণের বিরুদ্ধে বলবো না। আর এই জন্যই দাঁড়িয়ে আমরা যারা সমাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমাদের তখন অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে হয়, জাত পাত ধর্ম বর্ণ দেখতে হয় না। আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করে ভালো, নাহলে আপনাদের সংগঠনের উচিত, আমরাও সাহায্য করব। ইতিমধ্যে কি জায়গায় শুরু হয়েছে, আমাদের তরুণীদেরকে, কিশোরীদেরকে তাদেরকে সেলফ ডিফেন্স স্কিল শিখতে হবে, শেখাতে হবে। কারণ আজকে সরকারের উপর, পুলিশের উপর কোনো ভরসা নেই। সেই কামদুনি দিয়ে শুরু হয়েছিল, পার্সি দিয়ে শুরু হয়েছিল, প্রতিদিন তা বাড়ছে। আমাদের দাঁড়িয়ে যে গার্হস্থ্য অত্যাচার হয়, অন্যায় হয়, নিপীড়ন হয়, তার বিরুদ্ধে আইনি সহায়তা এই মহিলা সমিতি করে। এগুলোকে আরো দৃঢ় করতে হবে। অসহায় মহিলাদের পাশে যাতে দাঁড়াতে পারে, আইনি পরামর্শ এবং সলাহ দেওয়া যেতে পারে, সাহায্য করাতে পারে, তার ব্যবস্থা করতে হয়। একইভাবে দুর্বল অংশের মানুষ, তপশিলি জাতি, আদিবাসী, তারা আজকে নিপীড়নের শিকার হচ্ছে। তাদেরকে উৎখাত করা হচ্ছে। দেউচাপাচামিতে খনি হবে বলে 22,000 লোককে উৎখাত করবে। এখানে এই কুচবিহারে বাঁধের জমিতে, চরের জমি থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে। চা বাগানের জমি, তিস্তার প্রজেক্টের জমি, জঙ্গলের জমি, কেন্দ্র এবং রাজ্য সরকারের যেগুলো হাতে আছে সেগুলো নিয়ে বড় বড় কর্পোরেটকে দেওয়া হচ্ছে। আর যেখানে বছরের পর বছর মানুষ মাথা গুঁজেছিল, তাদেরকে উৎখাত করা হচ্ছে। সেই উৎখাতের বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে। আজকে সকালে আপনারা জানেন, যখন আমরা একসঙ্গে লড়ার কথা বলছি, আজকে ভোরে আমাদের পাশের জেলা দার্জিলিং জেলা নকশালবাড়ি থেকে মাটিগাড়ায় একটা গাড়ি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাচ্ছিলেন নিশ্চয়ই। বিজেপি বলল এরা মাংস নিয়ে যাচ্ছে, মিট, যেটা হলো মক লিঞ্চিং শোনেন উত্তর ভারতে। এখানে যারা আমার মাটিগাড়া কত দূর, কিসের মাংস, কার মাংস, কিচ্ছু জানার আগে আমাদের এখানে মাংস নিষিদ্ধ নয়।
এবং একজন মহিলা একজন পুরুষ, তারা মার খেলেন। আমাদের পার্টি কর্মীদের বলেছি থানায় যেতে, পুলিশ ব্যবস্থা নেবে, আর তারা আমাদের রাস্তায় নামতে হবে, কারণ নিরাপত্তার প্রশ্ন। কে দেবে নিরাপত্তা? মমতা দেবেন, মোদী দেবেন? কেউ কেউ বলে না মমতা এত খারাপ, তৃণমূল এত খারাপ, বিজেপি আসলে সব ঠিক। এই উত্তরবঙ্গের লোকেরা এরকম করেছিলেন। এই যে মোদী কালকে এসে বলে গেল না আলিপুরদুয়ারে কি বললো, 1 বছর আগে, ঠিক করে বললে একদম হিসেব করে বলি, 1 বছর 10 দিন আগে লোকসভা নির্বাচনের সময় গত বছর পুরুলিয়ায় 19শে মেতে মোদী যা বলেছিলেন, 1 বছর পরে কালকে আবার 26শে নির্বাচনের আগে একই কথা বলেছেন। কি বলেছিলেন? যে যারা দুর্নীতিগ্রস্ত তারা কেউ বাইরে থাকবে না, 26-এর পরে আমাদের সরকার আসলে সবাইকে জেলে পুরে দেবে। ফ্ল্যাশব্যাক করতে হয়, মোদী পুরুলিয়ায় 2024-এর 19শে মেতে বলেছিলেন 4 जून में नया सरकार बनेगा, उसके बाद ये सब भ्रष्टाचारी कोई बाहर में नहीं रहेगा, सब जेल के अंदर रहेगा, সবাইকে জেলে পুরবেন বলেছিলেন। আর যে ওই ভাইপোর কাকুর গলার স্বর পাওয়া গেল, আর বোঝা গেল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি খুলে মমতার ভাইপো এই সব গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, শিক্ষক দুর্নীতির টাকা, নিয়োগের দুর্নীতির টাকা সব কালীঘাট থেকে কামারশিটে জমা হয়েছে। এখন কোনো বিজেপি দেখবেন আর অভিষেক নিয়ে কোনো টু শব্দ করে না, কোনো খবরের কাগজ আর ওই গরু পাচার, কয়লা পাচার এইসব দুর্নীতির কথা বলে না। বিদেশি ব্যাংকে তৃণমূলের নেতা কোথায় গিয়ে টাকা জমা দিয়েছে, ইডি সিবিআইকে আমরা সব দিয়েছি, কিন্তু ইডি সিবিআই আর ওই মুখ হচ্ছে না। তাহলে মোদীর কথা বিশ্বাস করবেন? এই মোদী বলেছিল নোটবন্দি কে বাদ ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে মন্ত্রীদের বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কোথেকে? বলেছিল ক্যাশলেস সোসাইটি, বলেছিল আতঙ্কবাদ সমাপ্ত। তবেই তো আমাদের পর্যটকরা কাশ্মীরে গিয়েছিল। 370 ধারা বাতিল করার পরে বলেছিল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওখানকার রাজ্যকে দুটুকরো করে দিয়ে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে বলেছিল কাশ্মীর সমস্যা কা হাল হয়ে গেল। তাহলে আজকে যখন মানুষ বিশ্বাস করে গেলেন এবং মারা গেলেন সন্ত্রাসবাদীদের হাতে, তার দায় সরকার নেবে না, নিরাপত্তার দায়িত্ব নেবে না। মুর্শিদাবাদে দাঙ্গা হলে আমরা যেমন মমতাকে বলবো তুমি পুলিশ মন্ত্রী, তোমার পুলিশ ব্যর্থ হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে, কি করে দাঙ্গা করলো? বিজেপি তৃণমূল দুজনে বলে ওটা বাংলাদেশ থেকে এসে করেছে। তো তোমরা জামাই আদর করে আসতে দিয়েছিলে কেন? জামাই ষষ্ঠী এখন দেরি আছে, তাহলে তুমি কেন তাকে দাঙ্গা করার জন্য বাড়িতে ডেকে নিয়ে এসেছিলে? কেন্দ্রের সরকার আছে পাহারা দেওয়ার জন্য গিয়েছে, রাজ্য সরকারের পুলিশ আছে, কোনো ব্যবস্থা নেয়নি। আর এখন বোঝা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা যুক্ত ছিল, কিন্তু তৃণমূল কে আর বিজেপি গালাগাল দেবে না। ওই জন্য যা কিছু হয় বলে বাংলাদেশি। আর বাংলাদেশি মানে কি? এখনকার খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল দেখবেন আমার নতুন করে উত্তেজনা শুরু করছে 26শে নির্বাচনের আগে। 3 কোটি 4 কোটি বাংলাদেশি আছে বাংলায়। ওই সিএনআরসির সময় দিলীপ ঘোষ বলেছিল না 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবো, এখন বাড়িয়ে বলছে 3 কোটি 4 কোটি। 2021 সালে জনগণনা হলো না, সেন্সাস হলো না। কেন সেন্সাস করলে না? তুমি জনগণনা করলে না, বুঝে গেলে কে কোথা থেকে এসছে। আসলে বাংলাদেশি নাম করে আহমেদাবাদেই হোক, মহারাষ্ট্রেই হোক, বেঙ্গালোরেই হোক, দিল্লিতেই হোক, রাজস্থানেই হোক, যে বাংলা ভাষায় কথা বলে সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু তাকে আক্রমণে বস্তু করা হচ্ছে। এটাই ভাগাভাগি রাজনীতির নিদান। এখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, পরিযায়ী শ্রমিক, এখানে কলকারখানা হচ্ছে না, বাইরে গিয়ে কাজ করছে, কখনো দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হচ্ছে। আর তা নাহলে মোদী বলছে বাংলাদেশি, বিজেপি বলছে বাংলাদেশি, তার উপর আক্রমণ হচ্ছে। পুশব্যাকের নাম করে আসামে প্রতিদিন ত্রিপুরায় এ রাজ্যের মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি কারোর ধর্ম, কারোর ভাষা, কারোর চেহারা, কারোর পোশাক থেকে তুমি দেশের নাগরিক ঠিক করতে পারো না। আর এই জন্যই আজকে এই বিপদের সময় আমাদের আরো সংঘবদ্ধ, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জীবন জীবিকা, আমাদের স্বাস্থ্যের প্রশ্ন, আমাদের শিক্ষার প্রশ্ন, আমাদের রুটি পুঁজির প্রশ্ন, আমাদের মূল্যবৃদ্ধির প্রশ্ন, আমাদের আবাসের প্রশ্ন, আমাদের 100 দিনের কাজের প্রশ্ন,
আমাদের জব বাঁচানোর প্রশ্ন, জব কার্ড বাঁচানোর প্রশ্ন, আমরা সেই নিয়ে লড়াই করতে চাই। কিন্তু বিজেপি, তৃণমূল, হিন্দু, মুসলমান, বাঙালিরা বাঙালি, উত্তর দক্ষিণের নাম করে আমাদের লড়িয়ে চায়। আজকে আমাদের রেশনের শেষ করে দেবে ওরা। ভোটের সময় বলে মোদির চাল আর দিদির চাল, আর এখন এমন চাল হচ্ছে যাতে রেশনটাকে বন্ধ করে দেবে। এই রেশনের জন্য বামপন্থীরা লড়াই করেছে, যাতে গণবন্টন ব্যবস্থা থাকে, তার জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি। আর তা না হলে করোনায় যত লোক মারা গেছে তার থেকে অনেক বেশি লোক মারা যেত যদি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম না থাকতো। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের গণবন্টন ব্যবস্থাকে বাঁচানো, কৃষকের ফসলের দামের জন্য, ক্ষেত মজুরির জন্য, বেকার ছেলে মেয়েদের কাজের জন্য যেমন লড়াই আছে, মহিলাদের নানান রকমের দাবি দেওয়া আছে। জানিয়ে কেন্দ্র কমিটি বৈঠক হবে, এখানে আলোচনা হবে, সেই আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে। তার ভিত্তিতে নতুন উদ্যোগে আমাদের মহিলাদেরও সংগঠিত করতে হবে। বিশেষত যারা স্কিম ওয়ার্কার, কামকাজী মহিলা যারা কাজ করে, তাদের দ্বিগুণ শোষণ হতে হয়। মহিলা হিসেবে হয়, কর্মী হিসেবে হয়। সে খেতে কাজ করুক, সেই ইট ভাটায় কাজ করুক, সে রাস্তার কাজ করুক, আর চা বাগানে কাজ করুক, সে মিড ডে মিলের হোক বা ICDS এর হোক, সে আশা কর্মী হোক বা অন্য কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হোক, তাদেরকে আমাদের সংগঠিত করতে হবে। সে কাজ আমরা করবো, আপনাদের সবার সাহায্য সহযোগিতা পাবো এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক রাজ্য থেকে যেসব নেত্রী এসছে তাদের শুনতে পেলে আরো ভালো লাগতো আপনাদের। তাদের কাজ শুরু হবে 5:30 থেকে গ্রেটার কৈলাস, সেখানে মিটিং শুরু হবে তাদের 3 দিনের জন্য। উই expect and take our good wishes for your meeting. যত CWC মেম্বাররা আছেন আপনারা আপনাদের ভেন্যু থেকে যাবেন এবং সকলে সাহায্য করবেন, তারা যাতে ভেন্যুতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানায়। এর পাশে যারা দাঁড়িয়েছেন সকলকে এই বলে আমার মিটিং শেষ করতে করতে আমি দীপশিতা আর দেবদূতকে বলবো যেতে যেতে গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে এই মিটিংটাকে শেষ করো। দীপশিতা, দেবদূত।